আচ্ছা, তাহলে দেখো এই তাহলে আগের দিন স্যার যতটা বলেছিল যে ওই মানে মানে যদি মলিকুলার স্পেকট্রোস্কোপি মানে রোটেশনাল স্পেকট্রোস্কোপি আমাদেরকে পড়তে হয় তাহলে রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশনটাই মানে কনসিডার করে সেটাতে পড়তে হবে। তাহলে সেই জন্য কোনো একটা ডাইঅ্যাটমিক মানে হেটারোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুল যার একটা পার্মানেন্ট মানে হুইচ ইজ পোলার সেরকম একটা মলিকুলই মাইক্রোওয়েভ অ্যাক্টিভ এবং সেরকম একটা হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলার রোটেশনটাকে রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশন হিসাবে নিয়ে তার মানে এনার্জির চেঞ্জ বা এনার্জির ডিসক্রিটনেসটা বা এনার্জির কোয়ান্টাইজেশনটা কেমন হয় সেখান থেকে ওই স্পেকট্রোস্কোপিটা বোঝার চেষ্টা করা হয়েছিল। আচ্ছা, কিন্তু দেখা গেছিল আলটিমেটলি সমস্ত মানে হচ্ছে কি স্পেকট্রাল লাইনগুলোর গ্যাপ কেমন হবে বা এনার্জি লেভেলগুলোর মধ্যে এনার্জি গ্যাপ কেমন হবে সেই সবগুলো মানে ক্যালকুলেট করার পর যেটা বোঝা গেছিল যে এক্সপেরিমেন্টালি যেটা দেখা যায় মানে রিজিরোটের ক্ষেত্রে কি দেখা যায় যে স্পেকট্রাল লাইনগুলো ইকুই স্পেসড হয়, মানে প্রত্যেকটা স্পেকট্রাল লাইনের মধ্যে এনার্জি গ্যাপ টু বি করে এরকম। এই যেখান থেকে দেখা গেছিল যে প্রত্যেকটা লাইনের মধ্যে এনার্জি গ্যাপ বেসিক্যালি টু বি করে এরকম হয়, করে যাচ্ছে হ্যাং করছে, টু বি করে হয়। আচ্ছা, কিন্তু এক্সপেরিমেন্টালি যেটা দেখা যায় যে এখানে লেখা ছিল বাট এক্সপেরিমেন্ট শোজ দ্যাট দ্য স্পেসিং বিটুইন টু সাকসেসিভ স্পেকট্রাল লাইন্স গ্র্যাজুয়ালি ডিক্রিজেস উইথ ইনক্রিজিং রোটেশনাল কোয়ান্টাম নাম্বার জে। মানে ইকুই স্পেস না, যত রোটেশনাল কোয়ান্টাম নাম্বার যত ভ্যালু যত বাড়ে তত স্পেকট্রাল লাইনগুলো মধ্যে এনার্জি গ্যাপ কমতে থাকে, কিন্তু রিজিড রোডের অ্যাপ্রক্সিমেশনে তো সেটা বোঝা যাচ্ছে না। তাহলে সেই জন্য তখন যেটা দেখা গেল যে অ্যাকচুয়ালি যে রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশনের তাহলে কিছু লিমিটেশন ছিল। তাহলে সেই লিমিটেশন মানে এই পার্টিকুলারলি এই লিমিটেশনটা আর কি, তাহলে সেটার কারণ কি? সেটার কারণ যেটা দেখা গেল যে এই যে আমরা ধরে নিচ্ছি কোন একটা ডাইঅ্যাটমিক মলিকুলের ক্ষেত্রে বা মানে কোন একটা মলিকুলের ক্ষেত্রে যে ডিউরিং রোটেশন বন্ড লেন্থটা রিজিড থাকে, মানে বন্ড লেন্থটা ফিক্স থাকে, যে কারণে তার নাম রিজিড রোটার। অ্যাকচুয়ালি মানে ইন রিয়ালিটি সেটা নয়, বন্ডেড ইজ নট ফিক্সড। কেন ফিক্সড না? তার কারণটা কি? তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে রোটেশনাল কোয়ান্টাম নাম্বার যত বেশি হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি তত বেশি হয়। মানে কিভাবে হচ্ছে, মানে ব্যাপারটা এরকম, যত রোটেশনাল মানে যে যত বেশি তাহলে তত রোটেশনাল কাইনেটিক এনার্জি কি হয়? রোটেশনাল কাইনেটিক এনার্জি হচ্ছে জে ইন্টু জে প্লাস ওয়ান এইচ এইচ মানে এইচ কার স্কোয়ার বাই টুয়াইস আই, এটা হয়। বা এটাকেই তো আমরা লিখি ওই জে ইন্টু জে প্লাস ওয়ান এই স্কোয়ার বাই এইট পাই স্কোয়ার আই, এখানে কি হলো আবার জানি না, এইট পাই স্কোয়ার আই এরকম ভাবে এটা লিখি। এটা হচ্ছে ইন দ্য ইউনিট অফ জুলে, এইভাবে লিখি। তাহলে যে যত বেশি, এবার রোটেশনাল আমি কেন লিখলাম, মানে এটাই তো আমার রিজি রোটারের এনার্জি, কিন্তু আমরা জানি রিজি রোটারের ক্ষেত্রে পুরো এনার্জিটাই রোটেশনাল এনার্জি, মানে টোটাল এনার্জি সোললি দ্য রোটেশনাল এনার্জি, এই মানে সোললি দ্য কাইনেটিক এনার্জি, সেই জন্য এটাকে বলছি রোটেশনাল কাইনেটিক এনার্জি আর কি, এটাই টোটাল এনার্জি। তাহলে জে এর ভ্যালু যত বেশি হবে রোটেশনাল কাইনেটিক এনার্জি তত বেশি হয়। আবার অন দ্য আদার হ্যান্ড আমরা লিখতে পারি এই রোটেশনাল কাইনেটিক এনার্জি ই রোটেশনাল হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার, এইভাবে। হ্যাঁ, দাঁড়াও, এই জায়গাটা জ্বালায় পড়া গেল না, এই প্রবলেমটা আগেও হতো। এই যে এরকম ভাবে কি করে পড়াবো আমি, যে কি চেঞ্জ করলে ঠিক হবে, তা একটুখানি দেখ অটোমেটিক হয়ে যাচ্ছে। কোথায় প্রবলেম হচ্ছে কি হচ্ছে বোঝাটাই মুশকিল। এটা তো আর করা যাবে না, ঠিক আছে আমি এই দিকটা লিখি, ওই দিকটা লিখলে। আচ্ছা, আবার ই রোটেশন কি হয়? ই রোটেশন হচ্ছে হয় হাফ আই ওমেগা স্কোয়ার এরকম। তাহলে এটা হয়। আচ্ছা, তাহলে কি দেখা যাচ্ছে যে জে এর ভ্যালু যত বেশি হবে, মানে
হয়ে গেল আমার। হ্যাঁ, আচ্ছা তাহলে জে এর ভ্যালু যত বেশি হবে রোটেশনাল কাইনেটিক এনার্জি তত বেশি হবে। আবার রোটেশনাল কাইনেটিক এনার্জি যত বেশি হবে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা সেটা তত বেশি হবে। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা আবার যত বেশি হবে তত দেখো মানে মানে পার্টিকেলটা তো ঘুরছে, মানে পার্টিকেলটা বা মলিকুলটা তো সেন্টার অফ মাসের রেসপেক্টে ঘুরছে। তাহলে এই যে রোটেশনটা হচ্ছে তাহলে তার অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কোন দিকে কাজ করছে, তার কেন্দ্রের দিকে, মানে সরি উল্টো দিকে কাজ করছে, মানে মানে এই ট্যানজেন্ট বরাবর কাজ করছে। এবার যখন এই একটা মানে রোটেশনাল ভেলোসিটি যেমন আছে তেমন তার একটা তো সেন্ট্রিফিউগাল ফোর্স আছে। তাহলে যার রোটেশনাল ভেলোসিটি যত বেশি হবে তত সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা দেখানো যায় এম ভি স্কোয়ার বাই আর বা এম ওমেগা স্কোয়ার ইন্টু আর। তাহলে ওমেগা যত বেশি হবে তার সেন্ট্রিফিউগাল ফোর্স তত বেশি হবে। এবার সেন্ট্রিফিউগাল ফোর্সটা কোন দিকে কাজ করে, কেন্দ্রের অপোজিট দিকে কাজ করে। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স যত বেশি হবে তাহলে তত বন্ড লেন্থটা তত বাড়বে। তার মানে আমরা যেটা ধরে নিচ্ছি যে ডিউরিং দ্য রোটেশন বন্ড লেন্থ ইজ ফিক্সড, এটা অ্যাকচুয়ালি ইন রিয়েলিটি সেটা নয়। তার কারণ কি, কারণ রোটেশনাল যে রোটেশনাল কোয়ান্টাম নাম্বার জে এর ভ্যালু যত বেশি হবে তার রিজিড রোটেটের এনার্জি তত বেশি হবে। এবার মানে কোন একটা পার্টিকুলার এনার্জি লেভেলের মানে সেই লেভেলের সেই যে লেভেলের এনার্জি তত বেশি হবে। এবার এই এনার্জিটাই রোটেশনাল কাইনেটিক এনার্জি হুইচ ইজ আগেন হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে রোটেশনাল ভেলোসিটি মানে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা তত বেশি হবে হুইচ ইজ ওমেগা। যার অ্যাঙ্গুলার ভেলোসিটি যত বেশি হবে তত দেখা যাবে সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা হচ্ছে গিয়ে মানে অপোজিট টু দ্য সেন্টার, উল্টো দিকে যেটা কাজ করে আর কি, সেই সেন্ট্রিফিউগাল ফোর্স যেটাকে দেখানো যায় এফ ওমেগা স্কোয়ার আর সেটা তত বেশি হবে। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স যত বেশি হবে তার ক্ষেত্রে তার বন্ড লেন্থ তত মানে বেড়ে যাবে। মানে দেয়ার ইজ অ্যান ইলাস্টিসিটি ইন দ্য বন্ড অফ আ পার্টিকুলার মানে অফ আ ডায়াটমিক মলিকুল। মানে তুমি যদি একটা একটা করে মানে একটা পলিঅ্যাটমিক মলিকুলও হতে পারে যেটা পোলার হলে মাইক্রোওয়েভ অ্যাক্টিভ হবে, কিন্তু আবার যদি খুব লার্জ মলিকুল হয় সেক্ষেত্রে আবার রোটেশনেই যেহেতু অনেকটা প্রবলেম হবে, মানে রোটেশন করতে চাইবে না, লার্জ মলিকুল হলে একটা রিজিডনেস থাকবে, সেক্ষেত্রে আবার প্রবলেম হবে। আমি মোটামুটি ডায়াটমিক মলিকুলই বলছি আপাতত। তাহলে একটা ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে যে বন্ডটা, সেই বন্ডের ক্ষেত্রে দেয়ার ইজ অ্যান ইলাস্টিসিটি ইন দ্য বন্ড, এবং এই ইলাস্টিসিটি থাকার জন্য এই যার যার ওই তোমার সেন্ট্রিফিউগাল ফোর্স যত বেশি হবে তার বন্ড লেন্থ তত বেশি হবে। এবং এটা পার্টিকুলারলি দেখা যায় যখন জে এর ভ্যালু খুব বেশি তখন এটা পার্টিকুলারলি দেখা যায়। উইথ ইনক্রিজ ইন সেন্ট্রিফিউগাল ফোর্স বন্ড লেন্থ ইনক্রিজেস। এবার বন্ড লেন্থ যত বেশি হবে তাহলে আবার আমরা কি জানি, এবার এনার্জি গ্যাপ বিটুইন টু সাকসেসিভ এই সরি স্পেকট্রাল লাইন আর কি, মানে তোমার হচ্ছে গ্যাপ বিটুইন টু সাকসেসিভ স্পেকট্রাল লাইন সেটা কত হয়, টু বি, মানে বি হয় বেসিক্যালি অফ দ্য অর্ডার অফ বি। তাহলে বি আবারটা কি, বি আবার কিভাবে লেখা যায়, বি ইকুয়ালস টু এইচ বাই এই যে এইচ বাই 8 পাই স্কোয়ার মিউ আর জিরো স্কোয়ার ইন্টু সি। তাহলে যদি বন্ড লেন্থ যার যত বেশি হবে বি তারও তত কমে যাবে, তাহলে বি কমে যাবে মানে টু বি কমে যাবে, তাহলে স্পেকট্রাল লাইনগুলোর মধ্যে গ্যাপ আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আসল কারণ। তার মানে রিজিড রোটারে আমরা যেটা ধরে নিয়েছিলাম যে ডিউরিং দ্য রোটেশন ওই মানে বন্ড লেন্থটা ফিক্স থাকে, বাট অ্যাকচুয়ালি বন্ড লেন্থ ফিক্স থাকে না, দেয়ার ইজ অ্যান ইলাস্টিসিটি, এবং মানে ইলাস্টিকের মতো বন্ডটা বেসিক্যালি, এবং ওই ইলাস্টিসিটি থাকার জন্য এই বন্ড লেন্থটা এরকমভাবে চেঞ্জ হয় উইথ ইনক্রিজিং দ্য ভ্যালু অফ দ্য রোটেশনাল কোয়ান্টাম নাম্বার জে, এবং যে কারণে বেসিক্যালি এবং সেই মানে যে কারণে ওই বি এর ভ্যালু মানে দ্য গ্যাপ বিটুইন টু সাকসেসিভ স্পেকট্রাল লাইনটা কমতে থাকে, এবং সেই জন্য মানে কমতে থাকে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে এবার এইচএফ হচ্ছে একটা মানে উদাহরণ নেওয়া হয়েছে। তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড এইচএফ এর ক্ষেত্রে দেখা গেছে যে জে এর বিভিন্ন ভ্যালুর জন্য স্পেসিং বিটুইন টু সাকসেসিভ স্পেকট্রাল লাইনটা কিভাবে কি হচ্ছে সেটা দেখা গেছে, সেটা দেখানো হয়েছে। তাহলে কি, তাহলে বলছে যে এইচএফ এর জন্য জে এর ভ্যালু এরকম। এবার ওই স্পেসিং বিটুইন টু সাকসেসিভ স্পেকট্রাল লাইন যেটাকে হচ্ছে ওই ডেল্টা নিউ বলা হচ্ছে, এবং সেটা এক্সপেরিমেন্টালি ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স ভ্যালুগুলো এরকমভাবে হয়। তাহলে দেখো যত জে এর ভ্যালু বাড়ছে তত স্পেসিং বিটুইন টু সাকসেসিভ স্পেকট্রাল লাইন কিন্তু আস্তে 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 এভাবে কমছে, যেটা এই সেম থাকার কথা সেটা কিন্তু 41 থেকে শুরু করে ওই 36-এ নেমে গেছে। এবং বি কি হবে, তাহলে যদি আমার স্পেসিং বিটুইন টু সাকসেসিভ মানে ডেল্টা নিউ বার যেটা সেটা তো বলছিলাম টু বি, তাহলে বি হবে ডেল্টা নিউ বার বাই 2 ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স। তাহলে বি এর ভ্যালু হচ্ছে সেটাই করা হয়েছে ডেল্টা নিউ বার এক্সপেরিমেন্টস ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স বাই 2। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করে দিলে এগুলো এরকমভাবে হচ্ছে, এবং তার করসপন্ডিং যে বন্ড লেন্থ সেই বন্ড লেন্থটা দেখো আস্তে আস্তে কিন্তু মানে যত এই স্পেসিং বিটুইন
বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল যত কমছে উইথ ইনক্রিজিং দ্য ভ্যালু অফ দ্য রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, যে দ্য ওই বন্ড লেন্থ যেটা মানে এইচের যেটা বন্ড লেন্থ ইন দ্য ইউনিট অফ পিকোমিটার, সেটা কিন্তু আস্তে আস্তে এই যে 92.9 থেকে শুরু করে 96.9 আস্তে আস্তে বাড়ছে। তাহলে এরকমই হয় আর কি, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার, মানে এটা হচ্ছে একদম এক্সপেরিমেন্টাল ডেটা, এটা দেখা যায় এইটা। আচ্ছা, তাহলে এবার যদি তাহলে এইটা দেখার জন্য মানে এবার এইটা তাহলে প্রমাণ করার জন্য তাহলে এবার আমাদেরকে মানে এনার্জি এক্সপ্রেশনও তাহলে চেঞ্জ করতে হবে। সেই এনার্জি এক্সপ্রেশনের যে চেঞ্জটা সেটা প্রমাণ করা যায়, সেটা হচ্ছে সেটাকে বলা হয় নন রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশন। এবার এটা অনেক রকম ভাবেই প্রমাণ করা যায়, যার মধ্যে একটা প্রমাণ একটা মানে মানে এটা ডিরাইভ করা যায় আর কি, যার মধ্যে একটা উপায় হচ্ছে ওই তোমার পাটারবেশন থিওরি। পাটারবেশন থিওরি মানে মানে রিজিড রোটার ইজ আওয়ার মডেল সিস্টেম বাট নন রিজিড রোটার ইজ আওয়ার অ্যাকচুয়াল সিস্টেম। তাহলে রিজিড রোটারে একটা পাটারবেশন দেওয়া হয়, মানে রিজিড রোটার যেটা হচ্ছে একটা মডেল সিস্টেম, সেখানে একটা পাটারবেশন দেওয়া হয়। দ্য পাটারবেশন ইজ দ্য বন্ড ইজ ইলাস্টিক। দ্য পাটারবেশন, এবার আমি যেটা মুখে বলছি সেটা মুখে না, সেটা অবশ্যই একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন থাকবে, যে বেসিক্যালি আমরা যেটা বলছি যে বন্ড লেন্থটা ফিক্সড না, বন্ড লেন্থটা ফিক্সড না, বন্ড হচ্ছে ইলাস্টিক। এবার বন্ডের মধ্যে একটা ইলাস্টিসিটি থাকার জন্য ওই ব্যাপারগুলো আর কি, দেয়ার ইজ সেন্ট্রিফিউগাল ফোর্স, এটা কনসিডার করতে হবে, যে কারণে বন্ড লেন্থ বাড়তে পারে। তার মানে ওখানে মানে একটা কোনো পোটেনশিয়াল কাজ করছে, তার মানে দিস ইজ দ্য পাটারবেশন ইন দ্য রিজিড রোটার। তাহলে সে যে সিস্টেমটা পাচ্ছি মানে রিজিড রোটার ইজ আওয়ার মডেল সিস্টেম, সেখানে একটা পাটারবেশন দেওয়া হচ্ছে, সেই পাটারবেশন ইন দ্য ফর্ম অফ এনার্জি, মানে কিছু একটা এনার্জির ফর্মেই পাটারবেশনটা দেওয়া হচ্ছে। মানে এরকম ভাবে আর কি দেখা হয়। আবার হয়তো আটকে যাবে কেন যে এটা হচ্ছে এরকম, মানে মানে নন রিজিড রোটারের জন্য এই হ্যামিল্টনিয়ান এইচটা সেটা হবে H0। H0টা হচ্ছে এটা আমাদের মডেল সিস্টেমের মানে রিজিড রোটারের হ্যামিল্টনিয়ান প্লাস ল্যামডা ইন্টু এইচ প্রাইম। এইটা এই এইচ প্রাইমটা হচ্ছে ইজ দ্য পাটারবেশন। তার মানে এইটা হচ্ছে হ্যামিল্টনিয়ান ফর নন রিজিড রোটার, মানে যেটা হচ্ছে অ্যাকচুয়াল সিস্টেম, নন রিজিড রোটার বা অ্যাকচুয়াল সিস্টেম। দিস ইজ দ্য হ্যামিল্টনিয়ান ফর মডেল সিস্টেম, হ্যামিল্টনিয়ান ফর রিজিড রোটার এইটা। আর আমি ওইখানে আর লিখছি না, ওটা আবার আটকে যাবে। আর এইচ প্রাইমটা আমি এই জায়গাটা লিখে দিচ্ছি, হ্যাঁ কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। এইচ প্রাইম যেটা সেইটা হচ্ছে পাটারবেশন, মানে অ্যাকচুয়াল প্রবলেম যেটা আমরা ফেস করছিলাম ফর আওয়ার মডেল সিস্টেম সেইটা। হ্যাঁ, তাহলে সেই পাটারবেশন, সেই পাটারবেশনটা একটা ইন দ্য ইউনিট অফ, যেহেতু হ্যামিল্টনিয়ান বলছি মানে ইন দ্য ফর্ম অফ এনার্জির ফর্মই একটা পাটারবেশন অ্যাড করা হয়, করে এই টোটাল হ্যামিল্টনিয়ানটা পাওয়া যাচ্ছে। এবার টোটাল হ্যামিল্টনিয়ানটা পাওয়া গেলে তার একটা শোডিঞ্জার ইকুয়েশন থাকবে, যেটা হচ্ছে এইচ সাই এন ইকুয়ালস টু ই সাই এন, এরকম একটা শোডিঞ্জার ইকুয়েশন থাকবে। তাহলে এই শোডিঞ্জার ইকুয়েশনটা এবার সলভ করা হয়। এই শোডিঞ্জার ইকুয়েশনটা যদি সলভ করা হয় তাহলে আমরা এই এনার্জি, এই যে এই এনার্জি এক্সপ্রেশনটা পাই, ঠিক আছে। এইটা এবার এই এনার্জি এক্সপ্রেশনটা দেখতে কেমন, যেটাকে নন রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশন বলছে, যেটা এখন আমাদের অ্যাকচুয়াল সিস্টেম। আর রিজিড রোটার ইজ আওয়ার মডেল সিস্টেম। বারবার বলছি এই কথাগুলো, ঠিক আছে। এখন হয়তো পুরোটা ফিল করতে পারছো না, বা জানি না যারা এমএসসি আছে তারা হয়তো কিছুটা ফিল করতে পারছো, কিন্তু এটা একটা সময় পড়বে তখন বুঝতে পারবে। তাহলে এবার এনার্জি এক্সপ্রেশন, এবার এই এনার্জি এক্সপ্রেশনটা পাওয়া যায়। এবার এটা মানে ডিরেক্টলি ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্সে লেখা হয়েছে, কারণ আগে সেন্টিমিটার ইনভার্সে জুল থেকে সেন্টিমিটার ইনভার্সে কিভাবে আসে না আসে সেসব আলোচনাগুলো হয়ে গেছে। তাহলে সেটা দেখতে এরকম হয় যে আগে অলরেডি এটা ছিল বি ইন্টু জে প্লাস ওয়ান, যেটাকেই বলা হচ্ছে আনপার্টার্বড সিস্টেম, যেটা আমি বলছি মডেল সিস্টেম বা আনপার্টার্বড সিস্টেম। বি ইন্টু জে প্লাস ওয়ান এটা ছিল। এর সাথে এই দেখো এইগুলো অ্যাড হচ্ছে, এইগুলোকে বলা হয় কারেকশান, এনার্জি কারেকশান। তাহলে যে প্রথম কারেকশনটা হচ্ছে মাইনাস ডি জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এটাকে বলা হয় ফার্স্ট অর্ডার কারেকশন। তারপরেরটাই হচ্ছে এইচ ইন্টু জে কিউব ইন্টু জে কিউব ইন্টু জে প্লাস ওয়ানের হোল কিউব, এটাকে সেকেন্ড অর্ডার কারেকশন অ্যান্ড সো ওয়ান, মানে আরও এখানে অনেক টার্ম থাকতে পারে। তো পাটারবেশন থিওরিতে মানে বেসিক্যালি অ্যাকচুয়াল পাটারবেশন থিওরিতে অ্যাকচুয়াল সিস্টেমের ক্ষেত্রে এনার্জি লেখা যায় যে আনপার্ট অফ সিস্টেমের এনার্জি
plus the corrections, first order correction to the energy, second order correction to the energy, third order correction to the energy and so on. এবং যেখানে এই ল্যামডাটার কথা আমি এখানে বলিনি, এই ল্যামডাটা হচ্ছে, ল্যামডাটাকে বলা হয় সুইচিং প্যারামিটার, যেটার ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে হয়। যদি ল্যামডাটা 0 হয় তাহলে দেয়ার ইজ নো পার্টারবেশন, তার মানে পার্টারবেশন ইজ সুইচ অফ। আর যদি ল্যামডাটা 1 হয় তাহলে পার্টারবেশন ইজ ফুললি সুইচ অন। এবার এই এইচ প্রাইমের ভ্যালু যত ছোট হবে, মানে পার্টারবেশনটা যত স্মল হবে, পার্টারবেশন থিওরি তত ভালো কাজ করবে। মানে তুমি এই এইচ এর অ্যাকচুয়াল যে ভ্যালু হওয়া উচিত, মানে এই পার্টার্ড সিস্টেমের বা অ্যাকচুয়াল সিস্টেমের যে এনার্জি হওয়া উচিত বা যে প্রপার্টিগুলো হওয়া উচিত, সেটা এক্সপেরিমেন্টাল ভ্যালুর সাথে তত বেশি কাছাকাছি পাবে বাই ইউজিং দ্য পার্টারবেশন থিওরি। মানে ল্যামডার ভ্যালু যত কম হবে, দ্য পার্টারবেশন ইজ টু স্মল, মানে যত ছোট পার্টারবেশন হবে তোমার সিস্টেমে, তোমার পার্টারবেশন থিওরি তত ভালো কাজ করবে, তত ভালো রেজাল্ট দেবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। এগুলো মানে অতটা এখন বুঝতে, মানে হয়তো ফিল করতে পারছো না, বাট শুনে রাখো, পরে কাজে লাগবে এইটা। ঠিক আছে, তাহলে পার্টারবেশন থিওরি ইউজ করে আমরা এরকম একটা এনার্জি এক্সপ্রেশন পেতে পারি। মানে এখানে আরো অনেক টার্ম আছে, কিন্তু কথাটা হচ্ছে এই এইচ এর ভ্যালু বা কে এর ভ্যালু এগুলো খুবই ছোট। মানে যত বেশি, যেটা বলছি, ল্যামডার ভ্যালু যত ছোট হবে তত ভালো পার্টারবেশন কাজ করবে। এবং সেরকম ভাবে যদি পার্টারবেশন এনার্জি দিয়ে যদি টোটাল ফুল সিস্টেমের, মানে আমাদের অ্যাকচুয়াল সিস্টেমের এনার্জি এক্সপ্রেশনটা বার করি, তো দেখা যাবে যে হায়ার অর্ডার কারেকশন টার্ম ইন দ্য এনার্জিগুলো অ্যাকচুয়ালি ছোট হতে থাকে। মানে ছোট থেকে, মানে জেনারেলি যেটা দেখা যায়, মানে টু বি ফ্র্যাঙ্কলি আর কি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ওই আপ টু সেকেন্ড অর্ডার ইজ এনাফ। থার্ড অর্ডার থেকে এনার্জি কারেকশন বা ওয়েভ ফাংশন কারেকশন অনেক কিছুই হয়, সেগুলো খুবই আনইম্পর্টেন্ট হয়ে যায় এবং খুবই ছোট আর কি। কিন্তু এই পার্টিকুলার কেসে দেখা যাচ্ছে যে এইচ কে বা এর পরের ভ্যালুগুলো এতটাই কম যে যার সাথে যেগুলো কনসিডার করার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে সেই জন্য ওই সেকেন্ড অর্ডার কারেকশন ইজ এনাফ, এই ফার্স্ট অর্ডার কারেকশন ইজ এনাফ, সরি। ঠিক আছে, সেই জন্য এটাকে মোটামুটিভাবে লেখা যাচ্ছে যে ওই বি ইন্টু জে ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস ডি ইন্টু জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ানের হোল স্কোয়ার। এরপর পরের টার্মগুলোর দরকার নেই, কারণ এই 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 কনস্ট্যান্টগুলোর ভ্যালু এগুলোর ভীষণই কম হয়, সেজন্য পরের টার্মগুলো আরো 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 কম হতে থাকে। এইটা, যেখানে বিটা আমরা জানি h/8 পাই স্কোয়ার মিউ আর জিরো স্কোয়ার ইন্টু সি ইজ কল দ্য রোটেশনাল কনস্ট্যান্ট। আর এই ডিটা কি, ডিটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ডিস্টরশন কনস্ট্যান্ট। ডিটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ডিস্টরশন কনস্ট্যান্ট, যেটাকে ডিটাকে লেখা যায় 4b³ বাই নিউ জিরো, মানে নিউ অসিলেটর, নিউ বার অসিলেটর স্কোয়ার, মানে অসিলেটর ফ্রিকোয়েন্সি বা যেটাকে বলা হয় ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আর কি, ফর দ্য মানে ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, তাহলে সেইটার স্কোয়ার। ডিটা, ডি আর বি এর মধ্যে রিলেশন হচ্ছে এরকম, যেখানে নিউ বার অসিলেটরটা হচ্ছে 1/2πc রুট ওভার কে বাই মিউ, এটা হয়। যেখানে কেটা ফোর্স কনস্ট্যান্ট আর মিউ ইজ দ্য রিডিউসড মাস। ফোর্স কনস্ট্যান্ট অফ দ্য বন্ডটা কি, সেটা হচ্ছে ইজ দ্য মেজার অফ দ্য স্টিফনেস অফ দ্য বন্ড। এই ব্যাপারগুলো আছে। আচ্ছা, এবার বি এর টিপিক্যাল ভ্যালু হয় 1 থেকে 10 সেন্টিমিটার ইনভার্স। বি এর টিপিক্যাল ভ্যালু হয়, তাহলে বি এর টিপিক্যাল ভ্যালু যদি 1 থেকে 10 সেন্টিমিটার ইনভার্স হয়, আর নিউ বারের ভ্যালু মোটামুটি কত হয় বলো তো? ওই যে আমরা যেটা দেখি মোটামুটি 1000 1200 এরকমই তো হয়। সেই তোমার হচ্ছে কার্বন মনোঅক্সাইড, মানে সরি কার্বনিল গ্রুপ যদি থাকে, তাহলে তার জন্য ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি 1750 সেন্টিমিটার ইনভার্স। হ্যাঁ, তারপরে আরো কি সময় 1720, তারপরে 1800, এরকম রেঞ্জেই তো পড়ি। মানে তুমি টিপিক্যালি 1000 সেন্টিমিটার ইনভার্স যদি ধরে নাও, তাহলে আর বি এর ভ্যালু যদি 1 থেকে 10 সেন্টিমিটার ইনভার্স ধরে নাও, তাহলে বি আর নিউ বার অসিলেটর এই ভ্যালুগুলোই এখানে বসাও, এই ডি এর রিলেশনে বসাও। বসালে ডি এর ভ্যালু যেটা আসে, এই 4 ইন্টু 10⁻⁻6 থেকে 4 ইন্টু 10⁻⁹ এরকম একটা রেঞ্জে আসে ডি এর ভ্যালু। তাহলে বুঝতেই পারছো যে ডি এর ভ্যালু কতটা ছোট। তার মানে বি এর থেকে ডি এর ভ্যালু, মানে এটা পরিষ্কার যে এই ডি হুইচ ইজ ভেরি ভেরি লেস দ্যান বি, এটা পরিষ্কার, তাই না? এটা দেখা যাচ্ছে। তার মানে ডি এর ভ্যালুটাই যদি এতটা কম হয়, তাহলে এর পরের কনস্ট্যান্টগুলো যদি কনসিডার করতে, সেগুলো আরো কম হবে। সেই জন্যই বলেছিলাম যে ফার্স্ট অর্ডার কারেকশন ইজ এনাফ। ঠিক আছে, এইটা তাহলে এরকম দেখা যায়। তাহলে এই যে ডি এর ভ্যালু যেখানে কিছুটা করার চেষ্টাও করেছে দেখছি স্যার, ওই ডি এর ভ্যালুগুলো যে মানে মোটামুটি বি এর যেটা ভ্যালু হয়, তারপরে নিউ বার অসিলেটরের যেটা ভ্যালু হয়, সেগুলো বসিয়ে টসিয়ে সিম্পলিফাই করে এরকম একটা করার চেষ্টা করেছে। এবার এইখানে ওই ফোর্স কনস্ট্যান্টের যদি একটা টিপিক্যাল ভ্যালু লেখো, আর জিরোর একটা টিপিক্যাল ভ্যালু লেখো, কোনোটা দেখতে পাবে যে ডি এর ভ্যালু খুবই কম হয়, সেটাই বোঝার চেষ্টা করেছে। আচ্ছা, তাহলে
তাহলে স্পেসিং, তাহলে এখন যদি এনার্জি গ্যাপটা যদি আমার এরকম হয় যে বি ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস ডি ইন্টু জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ানের হোল স্কোয়ার যদি হয়, তাহলে এই যে এই স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল যেটা, সেটা কি হবে, সেটা হচ্ছে এপসিলন বার জে প্লাস ওয়ান মাইনাস এপসিলন বার জে, এটা হতে হবে। তাহলে এই জে এর জন্য কি বি ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস তোমার হচ্ছে গিয়ে, মানে এটা কিন্তু স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল বলছি এখন, তাই তো, এনার্জি লেভেল। তাহলে জে প্লাস ওয়ান মাইনাস জে এটা করা হচ্ছে, তাহলে জে এর জন্য এনার্জি লেভেলটা এরকম, এনার্জিটা এরকম হয়, যেটা একটু আগেই জাস্ট দেখলাম যে বি ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস ডি ইন্টু জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ানের হোল স্কোয়ার। তাহলে জে প্লাস ওয়ানের জন্য কি হবে, জে এর জায়গায় জে প্লাস ওয়ান আর জে প্লাস ওয়ানের জায়গায় জে প্লাস টু বসিয়ে দেবো। তাহলে বি ইন্টু জে প্লাস ওয়ান ইন্টু জে প্লাস টু মাইনাস ডি ইন্টু জে প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টু জে প্লাস টু এর হোল স্কোয়ার, এটা হবে। এবার বি রিলেটেড পার্টটা আগে আমরা করে রেখেছি, তাহলে সেটা হচ্ছে টু বি ইন্টু জে প্লাস ওয়ান, এটা আগে করে রেখেছি। এবার ডি রিলেটেড পার্টটা আসে এরকম একটা দেখতে, মাইনাস ফোর ডি ইন্টু জে প্লাস ওয়ানের হোল কিউব, মানে এই ডি রিলেটেড পার্টটা যদি সলভ করি, মানে এই জে প্লাস ওয়ানের হোল স্কোয়ার সেটাকে পুরো ভাঙি, জে প্লাস টু এর হোল স্কোয়ারটাকে পুরো ভাঙি, এইদিকে জে প্লাস ওয়ানের হোল স্কোয়ারটাকে পুরো ভাঙি, ভেঙে টেঙে আলটিমেটলি এরকম একটা ফর্মুলা আসে যেটাকে লেখা যায় মাইনাস ফোর ডি ইন্টু জে প্লাস ওয়ানের হোল কিউব, এইটা আসে। তাহলে এখন আমার এনার্জি গ্যাপটা হয়ে গেল এইটা, মানে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, আগে যেটা ছিল টু বি ইন্টু জে প্লাস ওয়ান, এখন হয়ে গেল টু বি ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস ফোর ডি ইন্টু জে প্লাস ওয়ানের হোল কিউব, এটা হয়ে গেল। তাহলে আগে যেটা তুমি দেখেছিলে যে জে এর ভ্যালু যত বাড়বে ততই টু বি ইন্টু জে প্লাস ওয়ানটা বাড়বে, মানে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেলটা বাড়বে। এখন কি, এখন হচ্ছে কি মাইনাস ফোর ডি ইন্টু জে প্লাস ওয়ানের হোল কিউব আছে, এটা আছে। তাহলে এখন জে এর ভ্যালু যত বেশি হবে, এই মাইনাসটা থাকার জন্য কি দেখা যাচ্ছে, স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেল কমবে। আগে যেটা বাড়ছিল, এখন তো এখানে মাইনাস অফ ফোর ডি ইন্টু জে প্লাস ওয়ানের হোল কিউব, মানে এটার থেকেও বেশি আছে। এবার আবার ডি এর ভ্যালুটা যেহেতু খুব আবার কম, সেটাও সত্যি, ডি এর ভ্যালুটা আবার কম, তার মানে যতটা কমা উচিত ততটা কমবে না, কিন্তু আগের থেকে কমবে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ ডি এর ভ্যালুটা যথেষ্ট ছোট, সেই জন্য যতটা কমা উচিত ততটা হয়তো কমবে না, মানে দেখে মনে হচ্ছে যতটা কমা উচিত ততটা কমবে না, কারণ ডি এর ভ্যালুটা খুবই ছোট হওয়ার জন্য, কিন্তু কমবে, আগের থেকে অনেকটাই কমবে। যত জের ভ্যালু বাড়বে, দুটো লেভেলের মধ্যে, দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ কমতে থাকবে, দুটো পাশাপাশি এনার্জি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ কমবে। আচ্ছা, তাহলে সেটাই এখানে দেখা হচ্ছে, জে এর ভ্যালু যখন জিরো, তখন এনার্জিটা কত হচ্ছে, এপসিলন জে যেটা, সেটা কত হবে, সেটা হবে হচ্ছে, সেটা আবার এখানে বসাও, তাহলে জে এর ভ্যালু যখন জিরো, জিরো ইন্টু জিরো প্লাস ওয়ান, এখানেও জিরো হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে জিরো। জে এর ভ্যালু যখন ওয়ান, তখন এপসিলন জে ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্সটা হয়ে যাবে, এই যে মানে আমি এইখানে ধরো বসাচ্ছি, জে এর ভ্যালু যখন ওয়ান, তখন সেটা হয়ে যাবে টু বি মাইনাস ফোর ডি হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ জে এর ভ্যালু ওয়ান হলে এখানে হচ্ছে কত হচ্ছে বলো তো, হ্যাঁ ফোর বেরোচ্ছে এখান থেকে একটা, তাহলে টু বি মাইনাস ফোর ডি। জে এর ভ্যালু যদি টু হয়, তাহলে সিক্স বি মাইনাস 36 ডি। মানে দেখো, যত জে এর ভ্যালু বাড়ছে, এই ডি এর সাথে ডি এর আগে যে টার্মটা আছে সেটা তত বাড়তে থাকছে, কিন্তু তার মানে এটা পরিষ্কার যে যত জে এর ভ্যালু বাড়বে, স্পেসিং বিট মানে এনার্জি লেভেলগুলো আস্তে আস্তে কাছাকাছি কাছাকাছি আসছে, মানে এনার্জি লেভেলগুলো, মানে অ্যাবসলিউট যে এনার্জিগুলো, সেগুলো কিন্তু কমতে থাকছে, ঠিক আছে। তার মানে যে আস্তে আস্তে মানে মানে রিজিড ওয়েটের ক্ষেত্রে যা হতো, নন রিজিডের ক্ষেত্রে সেটা কিন্তু কমতে থাকছে। মানে আমি যদি এইখানে একটু আঁকার চেষ্টা করি, মানে এরকম একটা ব্যাপার তো, মানে এইটা ধরো আমার হচ্ছে গিয়ে জে ইকুয়ালস টু জিরো ছিল, তার জন্য এটা এপসিলন জিরো বার ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, মানে এপসিলন বার ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স এটা করছি। তাহলে এটা ছিল এপসিলন, এপসিলন জিরো যদি বলি, এটা ছিল এপসিলন জিরো এইটা। তারপরে ছিল হচ্ছে জে ইকুয়ালস টু ওয়ানের জন্য ধরো এপসিলন ওয়ান বার, তারপরে হচ্ছে গিয়ে একটু বেশি হয়েছিল জে ইকুয়ালস টু টু এর জন্য এপসিলন টু বার, তারপরে আরেকটু বেশি হয়েছিল ধরো এই যে জে ইকুয়ালস টু থ্রির জন্য এপসিলন
3 বার এরকমভাবে হয়েছিল। এখন কি হয়ে যাবে, এখন যদি আমি অন্য কালি দিয়ে একটা দেখানোর চেষ্টা করি, এখন কি হয়ে যাবে, এখন এই যে এইটা প্রথমে এটা এটা যেখানে ছিল মানে এটা হয়তো 2b তে ছিল, মানে এইটা ছিল হচ্ছে গিয়ে 2b তে, এখন সেটা 2b মাইনাস 4d মানে হচ্ছে এরকম একটা জায়গায় হয়ে যাবে, এইরকম নন ডিজিটের ক্ষেত্রে। তারপর ওটা হচ্ছে 6b মাইনাস 30, এটা হয়তো 6b তে ছিল, এখন 6b মাইনাস 36d এরকম একটা জায়গায় হয়ে যাবে। তারপর এটা ছিল 12b তে ছিল, এখন 12b মাইনাস 144d মানে এখন হচ্ছে গিয়ে হয়তো ধরো এরকম একটা জায়গায় হয়ে যাবে, অ্যান্ড সো অন। ঠিক আছে, মানে এইটা হচ্ছে আমি নন ডিজিটেটর বলছি। দাঁড়াও আমি করে দিচ্ছি। যেরকম হচ্ছে। ঠিক আছে, এরকম ভাবে হয়ে গেছে। তাহলে এখন কিন্তু এনার্জি গ্যাপ গুলো, এই যে আগে হচ্ছে গিয়ে এই আগে হয়তো এইটা ছিল, তারপরে এইটা ছিল, এখন হয়ে গেছে। আরে এটা দেওয়াই যাচ্ছে না, হতে পারে পুরানো পিপিটি বলে হয়তো হ্যাং করে গেছে, এইটা একটা হতে পারে কারণ, হলে কেন এরকম হচ্ছে। এখন সেটা হয়ে গেল, কিন্তু এই যে এরকম এইটা, তারপর এটা কমে গেল, এইটা অ্যান্ড সো অন আরো কমে যাবে যদি এর উপরে দেখানো যেত। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এই সবুজ কালি দিয়ে নন ডিজি রোটারটা আমি বোঝাতে চেয়েছি। তাহলে অ্যাবসলিউট এনার্জি গ্যাপ গুলো এরকম হয়ে গেল, তাহলে এনার্জি গ্যাপও কমে যাচ্ছে। এবার এনার্জি গ্যাপ কি হচ্ছে, প্রথম দুটো এনার্জি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ 2b মাইনাস 4d, তারপরটার ক্ষেত্রে হচ্ছে 4b মাইনাস 32d, তারপরটার ক্ষেত্রে হচ্ছে 6b মাইনাস 108d অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। তাহলে দেখো এনার্জি গ্যাপগুলি যে ডি এর সাথে রিলেটেড যেটা, সেগুলো এতটা বেড়ে মানে এইগুলো বেড়ে যাচ্ছে, মানে যে কমে যাচ্ছে। এবারে এক একটা যে এনার্জি লেভেল, এই যে এবার আবার হচ্ছে এই যে মানে মানে এই দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ হচ্ছে এইটা। তাহলে এই এক একটা এনার্জি লেভেল এই যে গ্যাপ যেটা, সেটা হচ্ছে আমার এক একটা স্পেক্ট্রাল লাইন দিচ্ছে। মানে এইটা আমার একটা স্পেক্ট্রাল লাইন দেবে, ধরো হচ্ছে এটাকে আমি কি বলবো, নিউ ওই 0 to মানে 0 to 1 আর কি, মানে নিউ 0 to 1 বার। মানে এরকম যদি বলি, নিউ 0 to 1 বার ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, এইটা। তারপরে এইটা দেবে হচ্ছে গিয়ে ওই নিউ বার, ওই আমার হচ্ছে গিয়ে 2 থেকে মানে সরি 1 থেকে 2, 1 থেকে 2 ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, এরকম অ্যান্ড সো অন এইভাবে দেবে এক একটা, মানে এক একটা এনার্জি গ্যাপ। মানে তার মানে কি, একটা জায়গা থেকে একটা জায়গায় ট্রানজিশন হচ্ছে, তার মধ্যে যে এনার্জি ডিফারেন্সটা সেইটা দেবে এক একটা স্পেক্ট্রাল লাইন নিউ বার। তাহলে সেই এক একটা আবার নিউ বারের মধ্যে এনার্জি গ্যাপ থাকবে, এই নিউ বারের মধ্যে আবার গ্যাপ থাকবে, সেইগুলোর মধ্যে সেগুলো হচ্ছে গ্যাপ বিটুইন টু স্পেক্ট্রাল লাইন। সেইটা আবার কত, সেইটা হচ্ছে মানে এই দুটোর মধ্যে গ্যাপ। তাহলে আগে যেটা 2b ছিল, মানে 2b 4b 6b 8b এগুলো ছিল, তো তার মানে 2b গ্যাপ ছিল, এখন সেটা হয়ে গেল 2b মাইনাস সামথিং। তাহলে এই পার্টিকুলার কেসে এটা হয়ে যাবে 2b মাইনাস 28d, তারপরের ক্ষেত্রে হয়ে যাবে 2b মাইনাস 76d, মানে যে 108 মাইনাস 32 করলে 76 হবে হচ্ছে 76d অ্যান্ড সো অন। এইভাবে তার মানে এখন স্পেক্ট্রাল লাইনগুলো আগে যেটা টুবি ছিল, এখন টুবির সাথে আবার ওই ডি রিলেটেড ওই জিনিসগুলো, ওই 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 পার্টটা অ্যাড হয়ে মানে মাইনাস হয়ে যাচ্ছে। এবার যত জে এর ভ্যালু বাড়তে থাকছে, তত ডি এর সাথে যে নাম্বারটা আছে সেটার ভ্যালু বাড়তে থাকছে, মানে গ্যাপগুলো কমতে কমতে থাকছে।
তাহলে সেটাই এখানে দেখানো হয়েছে যে এই যে তাহলে এবার এবং সিলেকশন রুলটা কি আছে, সিলেকশন রুল ডেল্টা যে প্লাস মাইনাস ওয়ানই আছে, তাহলে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ স্পেক্ট্রাল লাইন এখন যেটা আমি বলছিলাম সেটাই এখানে লেখা আছে যে নিউ বার জে প্লাস ওয়ান মাইনাস নিউ বার জে, তাহলে নিউ বার জেটা হচ্ছে ওই 2b ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস 4d ইন্টু জে প্লাস ওয়ানের হোল কিউব, মানে এটা কি, এটা হচ্ছে ওই এনার্জি গ্যাপ, মানে জে থেকে জে প্লাস ওয়ানের মধ্যে যে এনার্জি গ্যাপ এইটা সেইটা এক একটা স্পেক্ট্রাল লাইন দেবে, মানে এনার্জি গ্যাপ মানে এক একটা স্পেক্ট্রা পাওয়া যাবে, তাহলে সেইটা হচ্ছে একটা স্পেক্ট্রাল লাইন দেবে যেটা হচ্ছে এইটা। আর জে প্লাস ওয়ানের জন্য স্পেক্ট্রাল লাইন কি হবে, জে প্লাস ওয়ান গুলো সব জে প্লাস টু হয়ে যাবে, তাহলে এইটা এরকম ভাবে হবে। তাহলে এই দুটোর মধ্যে যে গ্যাপটা পাওয়া যাবে সেটা হবে স্পেক্ট্রাল লাইনের মধ্যে গ্যাপ, তার মানে দুটো এনার্জি লেভেলের মধ্যে গ্যাপ মানে আমি এক একটা করে স্পেক্ট্রা পাচ্ছি, তাহলে এবার আবার সেই দুটো স্পেক্ট্রার মধ্যে যে গ্যাপটা পাবো সেইটা হচ্ছে স্পেক্ট্রাল লাইনের গ্যাপ, সেইটা কত হয় সেটা বলছে দেখতে এরকম একটা কিছু দেখতে হবে, এই যে 2b মাইনাস 4d ইন্টু 3j স্কোয়ার প্লাস 4j প্লাস 7, তার সাথে আরো সব অনেক পার্ট থাকবে, কিন্তু এই অত কঠিনে যেতে হবে না। যেটার কথাটা হচ্ছে যে ট্রানজিশন ফ্রিকোয়েন্সি যেটা হয় মানে দুটো দুটো লেভেলের মধ্যে, দুটো এনার্জি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ যেটা সেইগুলো দেবে এক একটা স্পেক্ট্রাল, এক একটা স্পেক্ট্রা, সেইগুলো দেবে এক একটা স্পেক্ট্রা বা এক একটা স্পেক্ট্রাল লাইন, তাহলে সেটাকেই তার যে করসপন্ডিং ফ্রিকোয়েন্সি সেটাই, মানে যদি ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্সে বলি তাহলে সেটাই নিউ বার, তাহলে সেই নিউ বারটা ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স সেটাই হচ্ছে এইটা। তাহলে এইবার এদের মধ্যে গ্যাপটা কত হবে, জাস্ট ওই জের ভ্যালুগুলো বসাতে থাকলে বোঝা যাবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে 2b মাইনাস 4d, তারপরটার ক্ষেত্রে প্রথমটা ছিল 2b মাইনাস 4d, তারপরটা ছিল 4b মাইনাস 32d, এই যে এইগুলো, এই যে এইগুলো মানে এনার্জি গ্যাপগুলো বারবার বলছি, ব্যাপারটা কিন্তু মানে তোমাদের এতদিন বুঝে যাওয়াই উচিত, কিন্তু আমি জানি এই জিনিসগুলো হয়তো একটু প্রথম দিকে হয় বলে আমি বারবার কথাগুলো বলছি। দেখো এনার্জি হলো, এনার্জি লেভেল হলো, এনার্জি লেভেলের একটা এক্সপ্রেশন আছে সেটা হচ্ছে এইগুলো, এই যে বি জে ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস ডি জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ানের হোল স্কোয়ার, একটা এনার্জি লেভেল থেকে আর একটা এনার্জি লেভেলের গ্যাপ সেইটা হচ্ছে এইটা 2b ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস 4d ইন্টু জে প্লাস ওয়ানের হোল গ্যাপ হোল কিউব, তাহলে একটা এনার্জি লেভেল থেকে আর একটা এনার্জি লেভেলের যেটা গ্যাপ এবং সেটা অবশ্যই সাকসেসিভ হতে হবে, মানে সাকসেসিভ এনার্জি লেভেল হতে হবে, তার কারণ দ্য সিলেকশন রুল ইজ প্লাস মাইনাস ওয়ান, তার বেশি হবে না। তাহলে সেই সাকসেস এক একটা এক দুটো এনার্জি সাকসেসিভ এনার্জি লেভেলের মধ্যে এনার্জি যে গ্যাপটা সেটা দেবে এক একটা স্পেক্ট্রাল লাইন, তার মানে সেটাই হচ্ছে এক একটা নিউ বার, তাহলে সেই জন্য সেটাই লেখা হয়েছে যে এইটা যেটা এই যে এই রিলেশন যেটা এই রিলেশন অনুযায়ী যে এনার্জি গ্যাপগুলো এরকম হবে সেটাই এক একটা স্পেক্ট্রাল লাইন, মানে ট্রানজিশন মানে নিউ বার আর কি, সেটাই এখানে লেখা হয়েছে। এবার দুটো নিউ বারের মধ্যে, দুটো সাকসেসিভ নিউ বারের মধ্যে এনার্জি গ্যাপ তাহলে কিভাবে বাড়ছে, জের ভ্যালুর সাথে সাথে এইটা 2b মাইনাস 28d, এটা 2b মাইনাস 76d অ্যান্ড সো অন, তার মানে দেখা যাচ্ছে যত জের ভ্যালু বাড়ছে এটা এটা কমতে থাকছে, কারণ যেহেতু এখানে একটা মাইনাস আছে আর ডি এর সাথে এই ভ্যালুটা যেহেতু বাড়ছে তার মানে এটা কমতে থাকছে, তাহলে যতটা কমার কথা ততটা কমছে না, যদি ডি এর ভ্যালু বি এর মতোই হতো তাহলে হয়তো অনেক বেশি কমতো, কিন্তু এখানে কিন্তু কমছে। তাহলে এই যে আগে যেটা কালোগুলো যদি 2b 4b 6b এটা ছিল, তাহলে লালগুলো দিয়ে দেখানো হয়েছে, দেখো এটা কিন্তু কিছুটা কমছে 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 এইভাবে কমতে কমতে থাকবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে নন ডিজিটের অ্যাপ্রক্সিমেশন। এবার তাহলে নন ডিজিটেরও কিছু অ্যাপ্লিকেশন আছে, তাহলে সেই অ্যাপ্লিকেশনগুলো কি, অ্যাপ্লিকেশন বলছে লুক অ্যাট দ্য এক্সপেরিমেন্ট। আচ্ছা এবার তাহলে নিজেরটার ক্ষেত্রে কি বলেছিলাম, নিজেরটার ক্ষেত্রেও এই কথাগুলোই বলা হয়েছিল যে তোমাকে একটা এক্সপেরিমেন্টাল স্পেক্ট্রা দেওয়া হয়েছে, যে কোনো দুটো পাশাপাশি এক্সপেরিমেন্টাল স্পেক্ট্রা নিউ বারটাকে নোট করো, করে মানে এই ফ্রিকোয়েন্সিটাকে নোট করো, বা যেটা হচ্ছে ওই ডেল্টা নিউ বার আসবে, ডেল্টা নিউ বারটা 2bর সাথে সমান হবে, ওই দুটো ডিফারেন্স নাও তাহলে তুমি ডেল্টা নিউ বার পাবে, সেটাকে 2bর সাথে সমান করো, তারপরে বি এর এক্সপ্রেশন বসাও, সেখান থেকে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ পেয়ে যাবে, আর যদি ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ বলা থাকে তাহলে আইসোটোপিক মাস পেয়ে যাবে, অ্যান্ড সো অন, এইগুলো বলা হয়েছিল। এখনো সেম কথা বলা হচ্ছে কিন্তু একটু অন্যরকম, কি বলছে, লুক অ্যাট দ্য এক্সপেরিমেন্টাল স্পেক্ট্রা, টেক দ্য ফ্রিকোয়েন্সিজ অফ এনি 3 কনজিকিউটিভ লাইন্স, এখানে বলছে 3টে কনজিকিউটিভ লাইন দিতে বলছে, তার কারণ কি দেখো আগেরটার ক্ষেত্রে কি কি ছিল, আগেরটার ক্ষেত্রে দুটো লাইন যদি তুমি নিতে
তাহলে তুমি সেখান থেকে বি এর ভ্যালু পেয়ে যেতে। যদি তোমার নিউ জিরো বার লাগতো তাহলে মানে নিউ জিরো সরি মানে রিডিউ মানে আইসোটোপিক মাস যদি লাগতো আইসোটোপিক মাস পেয়ে যেতে ইকুইলিব্রিয়াম বলা থাকলে। আবার যদি তোমার ধরো মানে তুমি যদি মলিকুলটা জানো তাহলে তাহলে তুমি তার রিডিউস মাস জানো, তাহলে তোমাকে বের করতে হতো বি এর ভ্যালু আর হয়তো কোন লেভেল থেকে ট্রানজিশনটা হচ্ছে মানে জে এর ভ্যালুটা হয়তো বার করতে হতো। তাহলে তুমি যদি দুটো স্পেক্ট্রাল লাইন নোট করতে, তাহলে সেই দুটো স্পেক্ট্রাল লাইনের জন্য যে নিউ বার সেটাকে তুমি তার এনার্জি এক্সপ্রেশনটা তোমার জানা ছিল বা নিউ বারের এক্সপ্রেশনটা তোমার জানা ছিল, সেটার সাথে যদি লিখতে তাহলে তোমার কিন্তু ওখানে দুটো ইকুয়েশন আর দুটো আননোন ছিল হুইচ আর বি অ্যান্ড জে। তুমি সেখান থেকে দুটো ইকুয়েশন দুটো আননোন তুমি দুটো পেয়ে যেতে। কিন্তু এখন তোমার আর একটা নতুন আননোন অ্যাড হয়েছে হুইচ ইজ দ্য সেন্ট্রিফিউগাল ডিস্ট্রিবিউশন কনস্ট্যান্ট ডি। তাহলে তোমাকে এখন জানতে হবে বি জানতে হবে ডি জানতে হবে আবার হচ্ছে তোমাকে জে জানতে হবে। তাহলে তুমি কি করে এখন জানবে? তাহলে এখন সেই জন্য তিনটে ফ্রিকোয়েন্সি যদি নোট করো, মানে আগেরটার ক্ষেত্রে হয়তো এইভাবে ঠিক বলা হয়নি, এইভাবে বলেনি, পরিষ্কার বলা হয়েছিল তুমি দুটো মানে নিউ বার দেখো, তাদের মধ্যে গ্যাপটা ক্যালকুলেট করো, সেটা টুবির সাথে সমান হবে, সেখান থেকে তুমি আর পেয়ে যাবে। কিন্তু উল্টোভাবেও হতে পারতো যে তুমি বি এর ভ্যালু তোমাকে জানতে হবে, মানে নিউ বার থেকে বি এর ভ্যালু জেনে যাবে আর জে এর ভ্যালুটাও জানতে হবে। তখন কি করতে? তখন ওই রকম কিন্তু ব্যাপার হতো যে দুটো যে তুমি নিউ বার নোট করছো সেই দুটো নিউ বারের একটা এক্সপ্রেশন আছে, কারণ নিউ বারের তো একটা এক্সপ্রেশন আছে যেটা ছিল ওই আগের ক্ষেত্রে টু বি ইন্টু জে প্লাস ওয়ান, সেটা হচ্ছে ওই মানে এনার্জি গ্যাপ বি টু সাকসেসিভ এনার্জি লেভেল যেটা এক একটা নিউ বার দেবে। তাহলে সেটা ছিল, তাহলে সেটা তাহলে 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 এরকম ভাবে যদি দুটো বি এর জন্য তুমি ওরকম ভাবে দুটো এক্সপ্রেশন লিখে নিতে পারতে, তাহলে তুমি এখানে বি জানতে হবে তোমাকে আর হচ্ছে জে জানতে হবে, তাহলে দুটো আননোন দুটো ইকুয়েশন সেখান থেকে তুমি জেনে যেতে। এই পার্টিকুলার কেসে তোমাকে বি জি জে আর একটা নতুন অ্যাড হচ্ছে সেটা হচ্ছে ডি। তাহলে সেই জন্য তুমি তিনটে কনজিকিউটিভ লাইন দেখো। তাহলে তিনটে কনজিকিউটিভ লাইনের জন্য তুমি হচ্ছে এরকম ভাবে এক্সপ্রেশনটা লিখে ফেলতে পারো, যেটা হচ্ছে এখন ধরো নিউ জে বারটা যদি হবে ফার্স্ট লাইনটার ক্ষেত্রে ধরো মানে মানে যে কোনো হতে পারে, কিন্তু পরপর করতে হবে। তাহলে প্রথমটাকে ধরো জে, পরেরটা জে প্লাস ওয়ান, পরেরটা জে প্লাস টু, তুমি নিজে ভেবে নাও ধরো। তাহলে তার জন্য তুমি এইভাবে লিখতে পারো যে টু বি ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস ফোর ডি ইন্টু জে প্লাস ওয়ানের হোল, মানে তুমি ভেবে নিলে আর কি, মানে প্রথম তুমি যেটাই দেখছো সেটাকে জে ভেবে নিলে, পরেরটা জে প্লাস ওয়ান, পরে জে প্লাস টু, এটা ভেবে নিলে, তুমি জে এর ভ্যালুটা বার করবে, ঠিক আছে? তার জন্য তাহলে জে প্লাস ওয়ানের জন্য এইভাবে হবে, আর জে প্লাস টু এর জন্য এইগুলো মানে জে প্লাস ওয়ানের জায়গায় জে প্লাস টু আর এখানে জে প্লাস থ্রি বসে যাবে, করে যেভাবে যা চেঞ্জ হওয়ার এটা হবে। তাহলে এখন তোমার কাছে ইউ হ্যাভ থ্রি ইকুয়েশন অ্যান্ড থ্রি আননোন। তাহলে উই ক্যান ডিটারমাইন বি ডি অ্যান্ড জে আর সেপারেটলি, মানে আলাদা আলাদা করে তুমি তিনটে ইকুয়ে করতে পারবে, কারণ তিনটে ইকুয়েশন তিনটে আননোন বের করা যাবে। এবার যদি তুমি একবার বি এর ভ্যালু জেনে গেলে, দেন ইউ ক্যান ডিটারমাইন দি ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ অ্যান্ড আইসোটোপিক মাস। এই যে এইটা মানে আগেরটার ক্ষেত্রে হয়তো বি এর ভ্যালু জানাটা খুব ইজি ছিল, কারণ নিউ বারগুলো তুমি বার করছো, বার করে সেখান থেকে সেটাই টু বি হবে, বি এর ভ্যালুটা ইজিলি পেয়ে যাচ্ছিলে, দুই দিয়ে ভাগ করে দিলে দুটোর মধ্যে গ্যাপ নিয়ে। কিন্তু এই পার্টিকুলার কেসে তো অতটা ইজি না, যেহেতু বিটা ডি এর সাথে এরকম ভাবে মিশে আছে, সেই জন্য এই পার্টিকুলার কেসে এটাকে এইভাবে এক্সপ্লিসিটলি বলার দরকার পড়েছিল। কিন্তু আগেরটার ক্ষেত্রে ওই ব্যাপারটা হয়তো অতটা বলার দরকার পড়েনি, সেই জন্য ওটা ছিল, কিন্তু আগেরটার ক্ষেত্রেও এইভাবে করা যেতে পারে যে যদি তোমাকে জে এর ভ্যালু বার করতে হয়, তাহলে দুটো লেভেল দেখলে, দুটো সাকসেসিভ স্পেক্ট্রাল লাইন দেখলে, এরকম দুটো ইকুয়েশন লিখলে, তাহলে দুটো ইকুয়েশন দুটো আননোন বি আর জে বার করতে পারবে। এই পার্টিকুলার কেসে তিনটে আননোন, সেই জন্য তিনটে ইকুয়েশন, তিনটে সাকসেসিভ স্পেক্ট্রাল লাইন দেখলে করে এইভাবে বার করলে। এবার বি এর ভ্যালু যখনই পেয়ে গেলে, বিটা তো আলটিমেটলি বি এর এক্সপ্রেশন তো সেমই, এইচ বাই এইট পাই স্কোয়ার মিউ আর জিরো স্কোয়ার সি, সেখান থেকে আর জিরো ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ বার করে নিতে পারবে। আর যদি ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ বলা থাকে তাহলে তুমি আইসোটোপিক মাস বার করতে পারবে। আচ্ছা, তারপরে when we know b and d then we can determine the force constant, মানে b এর ভ্যালু পেয়ে গেলে, তারপরে তুমি d এর ভ্যালু পেয়ে গেলে, তাহলে d মানে হচ্ছে আবার এরকম 4b কিউব বাই নিউ বার অসিলেটর স্কোয়ার, এরকম একটা রিলেশন আছে। তাহলে সেখান থেকে নিউ বার অসিলেটরের ভ্যালু পেয়ে যাবে। আচ্ছা, নিউ বার অসিলেটর ভ্যালু যদি পেয়ে যাও, তাহলে নিউ বার অসিলেটর মানে হচ্ছে 1/2πc রুট ওভার k বাই মিউ, তাহলে সেখান থেকে ফোর্স কনস্ট্যান্ট k এর ভ্যালু পেয়ে যাবে। তাহলে উই ক্যান অলসো ডিটারমাইন দ্য রোটেশনাল কোয়ান্টাম নাম্বার ফর হুইচ দ্য ট্রানজিশন টেক্স প্লেস, মানে ওই যেটা বলছিলাম জে এর ভ্যালুও পেয়ে যাবে এই যে তিনটে ইকুয়েশন থেকে, তাহলে সেখান থেকে ওই কোন লেভেল থেকে ট্রানজিশনটা হয়েছে সেটাও পেয়ে যাবে। মানে তুমি যে এক্সপেরিমেন্টাল স্পেক্ট্রাল যে কোনো একটা পার্টিকুলার ভ্যালুকে জে বলে দিলে, মানে কোনো একটা পার্টিকুলার স্পেক্ট্রাল লাইনকে জে লেভেল বলে দিলে, সেই জে এর ভ্যালু তুমি তো তোমার মতো করে ইকুয়েশনগুলো সেট করার জন্য এটা করেছো, যেখানে তোমার কাছে জেটা আননোন। এবার আলটিমেটলি তুমি যেটাও তো পেয়ে গেলে, সেটাই তো বললাম, সেটা এখানে পরে লেখা আছে, যেটা অলরেডি পেয়ে গেছো, জে বি ডি পেয়ে গেছো, দিয়ে তারপরে এই জিনিসগুলো করেছো।
হ্যাঁ, তাহলে যে বি ভ্যালু পেয়ে গেলে তুমি হচ্ছে বন্ড লেন্থ পেয়ে যেতে পারো, ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ বি পেয়ে গেছো বলে বি দিয়ে রিলেশন থেকে নিউবার অসিলেটর পেয়ে যাবে, নিউবার অসিলেটর পেয়ে গেছো বলে তুমি ফোর্স কনস্ট্যান্ট কে পেয়ে যাবে। যদি তোমার মলিকুলটা জানা থাকে তাহলে তুমি তো রিডিউস মাস জানোই। এবার যদি এরকম হয় যে মলিকুলটা কোনো আইসোটোপিক মাস বার করতে হবে, তাহলে সেটা সেরকম তখন বাকিগুলো বলা থাকবে, সেভাবে আইসোটোপিক মাসই আগের ক্ষেত্রে যেভাবে বি এর সাথে রিলেশনে বার করেছিলে এখানেও সেটা বার করা যাবে। ঠিক আছে, এইটা। আচ্ছা, এবার এইটার সাথে আর একটা জিনিস আছে, আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই রোটেশনাল স্পেকট্রা। এই রোটেশনাল স্পেকট্রা তোমার হচ্ছে এই মানে কেমন দেখতে হয় বলছে, যে এই যে ইন্টেন্সিটি, যেটা রোটেশনাল স্পেকট্রার ইন্টেন্সিটি, রোটেশনাল স্পেকট্রা হোক বা যে কোনো স্পেকট্রার ইন্টেন্সিটি, this is proportional to the relative population of the energy level from which the transition takes place. এটা যে কোনো স্পেকট্রার জন্য সত্যি। সেই জন্য ইলেকট্রনিক স্পেকট্রা, আমরা যখন আগে ইলেকট্রনিক স্পেকট্রা পড়েছিলাম তখন দেখো সবসময় গ্রাউন্ড স্টেট থেকে ট্রানজিশন নেওয়া হচ্ছে সবসময়, কারণ ইলেকট্রনিক এনার্জি লেভেলের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেটই ইজ দ্য মানে গ্রাউন্ড স্টেট ইজ দ্য অনলি ওয়ান যেটা পপুলেটেড, আর কোনো লেভেল পপুলেটেডই না। তুমি লাইট পাঠাচ্ছ বা এনার্জি পাঠাচ্ছ, তাকে এক্সাইট করছো বলে হয়তো কিছু মলিকুল এক্সাইটেড স্টেটে গিয়ে পপুলেশন মানে পপুলেট করছে এক্সাইটেড স্টেটকে, বাট দ্য গ্রাউন্ড স্টেট ইজ দ্য অনলি ওয়ান হুইচ ইজ পপুলেটেড ফর দ্য ইলেকট্রনিক এনার্জি লেভেল। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার মানে ওই ইলেকট্রনিক স্পেক্ট্রার ক্ষেত্রে। আর রোটেশনাল স্পেক্ট্রা, ভাইব্রেশনাল স্পেক্ট্রা এগুলোর ক্ষেত্রে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে করে কি হয় কি ব্যাপার, কিন্তু দা কথা হচ্ছে যে মানে গ্রাউন্ড স্টেটই সব থেকে বেশি পপুলেটেড হয়। এবার কথাটা হচ্ছে এরকম যে ইন্টেন্সিটি অফ এ স্পেক্ট্রা ডিপেন্ডস অন দ্য রিলেটিভ পপুলেশন অফ দ্য এনার্জি লেভেল ফ্রম হুইচ দ্য ট্রানজিশন টেক্স প্লেস। এবার রিলেটিভ পপুলেশন অফ দ্য এনার্জি লেভেল মানে অফ ডিফারেন্ট এনার্জি লেভেল, সেটা আমরা কোথা থেকে পাই? সেটা আমরা পাই হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে, বা বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা বা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে। আচ্ছা, এবার কথাটা হচ্ছে এই যে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা, এইটা কিন্তু আবার ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে সত্যি। তাহলে তুমি কোয়ান্টাম পার্টিকেলের, তাহলে তুমি তো এখানে কোয়ান্টাম মেকানিক্স করছো, তাহলে তুমি কোয়ান্টাম পার্টিকেলে কি করে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা কনসিডার করছো? তার মানে এটা এটা তোমার কি করে হচ্ছে? তাহলে এইটা কিন্তু সেই অ্যাপ্রক্সিমেশনের মধ্যেই আছে, মানে মানে ব্যাপারটা আমি এই আলোচনা এখন না গেলেই ভালো হতো, আমি অভ্যাসবশত বলে ফেললাম। আমি যেটা বলতে চাইছি যে তোমরা আসলে সবাই এখন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়োনি মনে হয়, মানে এটা হচ্ছে যে এই যে রিলেটিভ পপুলেশন অফ দ্য এনার্জি লেভেল যেটা, সেইটা আবার পাওয়া যায় ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে। এই ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা কোনো একটা পার্টিকুলার এনার্জি লেভেলের পপুলেশন সম্পর্কে কথা বলে, মানে পপুলেশনের এক্সপ্রেশন দেয়। তাহলে গ্রাউন্ড লেভেলের রেসপেক্টে সেই পার্টিকুলার আইথ লেভেলের যে পপুলেশন সেটাকেই বলা হয় রিলেটিভ পপুলেশন। তাহলে কোনো একটা পার্টিকুলার লেভেলের পপুলেশন যদি ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা দেয়, তাহলে তার রিলেটিভ পপুলেশন উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড লেভেল সেটাও বার করা যাবে। সেটাকে দেখানো হয় পিআই দিয়ে, হুইচ ইজ এনআই বাই এন জিরো। এবার সেটা হয় হচ্ছে জিআই বাই জি জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এপসিলন আই বাই কেভিটি, যেখানে কে বা কেবি এটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, আর এই ডেল্টা এপসিলন আইটা হয় দ্য এনার্জি গ্যাপ বিটুইন দ্য ওই আইথ লেভেল অ্যান্ড দ্য গ্রাউন্ড লেভেল, ডেল্টা আই মাইনাস এপসিলন আই মাইনাস এপসিলন জি, এটা হয়। ঠিক আছে, এইটা। আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম, জাস্ট বলেছি যখন শেষই করে দিই, বলছিলাম যে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা না, এটা ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলের জন্য এটা প্রযোজ্য। ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেল হুইচ আর ডিস্টিংগুইশেবল, তার জন্য এটা প্রযোজ্য। এইটা হচ্ছে ব্যাপার। বাট আমি তো এখানে কোয়ান্টাম মেকানিক্স করছি, কোয়ান্টাম মেকানিক্সে অবশ্যই কোয়ান্টাম আইডেন্টিক্যাল পার্টিকেল করছি, তাহলে যে হুইচ আর নট ডিস্টিংগুইশেবল এবং এনার্জি লেভেলগুলো তো কোয়ান্টাইজ। এই যে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা, এটা হচ্ছে ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলের জন্য প্রযোজ্য, এবং যেখানে এনার্জি লেভেলগুলো কন্টিনিউয়াস হবে বা ক্লাসিক্যাল আইডেন্টিক্যাল পার্টিকেলের জন্য প্রযোজ্য। আর এইটার ক্ষেত্রে তো আমি কোয়ান্টাম মেকানিক্স করছি, তাহলে এটা আমি কি করে করতে পারি? তো এইখানে একটা ওই অ্যাপ্রক্সিমেশন থাকে, যে কোনো একটা পার্টিকুলার মানে কন্ডিশন থাকে, যে কন্ডিশনের মানে যে কন্ডিশনের ক্ষেত্রে মানে আর কি যদি থাকি, মানে যে কন্ডিশনের আন্ডারে যদি থাকি,
তাহলে এইটা ওই বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্সটাও কোয়ান্টাম পার্টিকেলটাও ক্লাসিক্যাল পার্টিকেলের মতোই বিহেভ করে, যে কারণে আমরা ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা ইয়ে করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। এবার সেই কন্ডিশনটা কি, আমি আর সেসবে যাচ্ছি না, সেগুলো বেশ কঠিন হয়ে যাবে। আমি অ্যাকচুয়ালি এটা এটা উচ্চারণ না করলেই ভালো, তুমি আপাতত এটা ভুলে যাও, এখানে আর ওই অত কিছু বলতে হবে না। তাহলে কথাটা হচ্ছে যে আমি রিলেটিভ পপুলেশন অফ দ্য এনার্জি লেভেল ফ্রম হুইচ দ্য ট্রানজিশন টেক্স প্লেস, এটা কি করে পেতে পারি, যে কোনো এনার্জি লেভেলের রিলেটিভ পপুলেশনটা পাওয়া যায় ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে পাওয়া যায়। তাহলে সেইটা হচ্ছে, সেটাকে এরকম ভাবে লেখা যায় যে জিআই বাই জি জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এপসিলন আই বাই কেটি, যেখানে জিআইটা হচ্ছে ডিজেনারেসি অফ দ্য আইথ লেভেল আর জি জিরোটা হচ্ছে ডিজেনারেসি অফ দ্য গ্রাউন্ড লেভেল, এটা হয়। তাহলে সেটা এরকম ভাবে হবে। আচ্ছা, এবার ডেল্টা এপসিলন যেটা কি হয় সেটা আমরা যে দেখেছি, ওই তোমার হচ্ছে কি ওই যদি আমি রিজিড রোটারি বলছি আপাতত, তাহলে জে ইন্টু জে প্লাস ওয়ান ইন্টু বিএইচসি ইন দ্য ইউনিট অফ জুল মাইনাস এপসিলন জিরোটা জিরো হয়, তাহলে ডেল্টা এপসিলন যেটা বিএইচসি ইন্টু জে প্লাস ওয়ান এটা হয়। আর জি জে যেটা হচ্ছে জেথ লেভেলের বা ধরো আইথ লেভেলের বা জেথ লেভেলের ডিজেনারেসি, সেটা হয় টু জে প্লাস ওয়ান, আর গ্রাউন্ড লেভেলের ডিজেনারেসি হয় জিরো। এগুলো আমরা আগে দেখেছি। তাহলে সেরকম ভাবে এটা আসলো কত, এটা আসবে টু জে প্লাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওই তোমার বিএইচসি ইন্টু জে প্লাস ওয়ান বাই কেটি, এটা আসবে। জি জিরোটা তো জিরো এখানে, বেসিক্যালি সরি জি জিরোটা জিরো না, এটা ভুল করেছে স্যার, ভুল লিখেছে, এটা জি জিরোটা হচ্ছে ওয়ান, তোমার হচ্ছে নন ডিজেনারেট, ওয়ান, জিরো বলে কিছু হয় না, ওয়ান হবে। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে টু জে প্লাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিএইচসি জে ইন্টু জে প্লাস ওয়ান বাই কেটি, এটা হবে। তাহলে এই যে এখানে এটা বলেছে যেটা টু জে প্লাস ওয়ান, এইভাবে হবে। তাহলে আই জে ইজ প্রপোর্শনাল টু এরকম একটা ফ্যাক্টরের সাথে প্রপোর্শনাল হবে, তার সাথে আরো কিছু টার্ম ফার্ম থাকবে, এটা হবে, ঠিক আছে, এই যে পিজের সাথে প্রপোর্শনাল হবে। তাহলে এবার যদি জে এর ভ্যালু বাড়তে থাকবে, জি এর ভ্যালু বাড়তে থাকবে, এই যে রিলেটেড পার্টটা, এই পার্টটা কমতে থাকবে, তার কারণ এখানে একটা মাইনাস আছে। টেম্পারেচার ধরো মোটামুটি 300 কেলভিন, আর বি এর ভ্যালু আমি বলছি 1 সেন্টিমিটার ইনভার্স। তাহলে প্রথমে যখন জে এর ভ্যালু জিরো, তখন এই ইন্টেন্সিটি কত হবে, 2 ইন্টু জিরো প্লাস ওয়ান, আর এখানে ই টু দি পাওয়ার সামথিং জিরো, ই টু দি পাওয়ার জিরো ওয়ান, তাহলে ওয়ান হবে। তারপরে যখন জে টেন্স টু ইনফিনিটি, তখন কিভাবে হয়, এই টাইপের প্লটগুলো কি করে হয়, একটা পলিনোমিয়াল পার্ট আছে, একটা এক্সপোনেনশিয়াল পার্ট আছে। তাহলে সেটা হয় কি করে, যখন জে এর ভ্যালু ছোট তখন পলিনোমিয়াল পার্টটা ডমিনেট করে, যখন জে এর ভ্যালু বড় তখন এক্সপোনেনশিয়াল, যখন জে এর ভ্যালু যথেষ্ট বেশি তখন এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করে। তাহলে যখন জে এর ভ্যালু ছোট তখন পলিনোমিয়াল পার্টটা ডমিনেট করবে। সেরকম ভাবে প্রথম দিকটা এই আই যেটা জে এর ভ্যালুর সাথে সাথে আই জে প্রপোর্শনাল টু টু জে এরকম ভাবে বাড়বে, ওই ওয়াই ইকুয়ালস টু এক্স এর মতো করে বাড়বে, ওয়াই ইকুয়ালস টু 2x এর মতো করে রাদার বলতে পারো বাড়বে, এটা হলো। তারপরে জে এর ভ্যালুটা যখন যথেষ্ট বেশি তখন এটা এক্সপোনেনশিয়াল পার্টটা বড় বাড়বে, ডমিনেট করবে, এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, কারণ যেহেতু এখানে একটা মাইনাস আছে। তাহলে যখন জে টেন্স টু ইনফিনিটি তখন ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি জিরো, তার যখন জে টেন্স টু ইনফিনিটি তখন এই ইন্টেন্সিটিটা জিরো হয়ে যাবে। তাহলে প্লটটা কেমন হবে, তাহলে প্রথমে এটা শুরু হবে যখন জে এর ভ্যালু জিরো, তখন এটা 1 থেকে শুরু হবে 1, তারপরে জে এর ভ্যালু বাড়ার সাথে সাথে এটা টু জে ওয়াই ইকুয়ালস টু 2x এর মতো করে বাড়বে। তারপরে আবার জে এর ভ্যালু যখন ইনফিনিটি তখন এটাকে জিরো হয়ে যেতে হবে। তাহলে কি প্রথম থেকে বাড়বে, একটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাবে, তারপরে এটা জিরো হয়ে যাবে, এভাবে হবে। তাহলে এই যে এরকম, তাহলে বিজে ভার্সেস অর জে ভার্সেস জে, এই যে ওয়ান, তাহলে প্রথমে বাড়লো একটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছালো, তারপরে জে আবার জিরো হতে থাকবে, এরকম একটা ভ্যালু হবে, ঠিক আছে। তাহলে এই জে এর যে বিভিন্ন ভ্যালু সেগুলো এক একটা স্পেক্ট্রাল লাইন এইভাবে দেবে। তাহলে আই জে ভার্সেস জে প্লট পাসেস থ্রু এ ম্যাক্সিমা। আচ্ছা, এবার এই ম্যাক্সিমাটা বার করতে হবে। তাহলে ম্যাক্সিমাটা কি, তাহলে ম্যাক্সিমাটা তোমাকে দেবেটা কি, তোমাকে দেবে হচ্ছে একটা দ্য ভ্যালু অফ জে অ্যাট হুইচ ইন্টেন্সিটি অফ দ্য স্পেক্ট্রা বা রিলেটিভ পপুলেশন অফ দ্য এনার্জি লেভেল যেটা ম্যাক্সিমাম হবে সেটা দেবে। তুমি যে এক্সাইটেড করেছো মলিকুলটাকে করে রোটেশনাল এনার্জি লেভেলে গেছে, কোন এনার্জি লেভেলটা ম্যাক্সিমাম পপুলেটেড হয়েছে, রিলেটিভ পপুলেশন উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড স্টেট, কোনটা ম্যাক্সিমাম পপুলেটেড হয়েছে সেটা, বা হচ্ছে কোন লেভেলে ট্রানজিশন হওয়ার জন্য তুমি দ্য স্পেক্ট্রা অফ দ্য ইন্টেন্সিটি ইজ দ্য ম্যাক্সিমাম, সেইটা পেয়েছো।
তাহলে জে এর কোন ভ্যালুর জন্য ওটা ম্যাক্সিমাম হয়েছে, ওই দুটো ভ্যালু যে কোনো একটা। কি করে পাবে সেটা? সেটা অবশ্যই এরকম ভাবে একটা পেতে পারো যে ডি আই জে বা ডি পি জে বাই ডি যেটা যদি জিরো করো, এটা পেতে পারো। তাহলে এটা যদি করো, ওটা যদি করি, তাহলে এই যে মানে তাহলে ডি ডি জে অফ আই জে এর ভ্যালু যেটা এক্সপ্রেশন যেটা বার করে রেখেছি সেরকম একটা হবে, কনস্ট্যান্ট গুলো সব কেটে কেটে যাবে, ওরা আলটিমেটলি এরকম একটা ব্যাপার থাকবে, জে টু জে প্লাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিএসসি জে ইন্টু জে প্লাস ওয়ান বাই কেটি। এটা ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন করতে হবে বা ডেরিভেটিভ করতে হবে, করলেই যেরকম ভাবে আসবে নর্মাল ডেরিভেটিভ। প্রথমে টু জে প্লাস ওয়ান এর ডেরিভেটিভ টু ইন্টু এক্সপোনেনশিয়াল পার্টটা থেকে যাবে, পরেরটার ক্ষেত্রে টু জে প্লাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিএসসি জে ইন্টু জে প্লাস ওয়ান বাই কেটি ইন্টু এইটার ডেরিভেটিভ হুইচ ইজ মাইনাস বিএসসি বাই কেটি ইন্টু জে ইন্টু জে প্লাস ওয়ান মানে টু জে প্লাস ওয়ান, এটা ইকুয়ালস টু জিরো। এবার ই টু দি পাওয়ার মাইনাস বিএসসি ইন্টু জে প্লাস ওয়ান বাই কেটিটা কমন নিয়ে নিলাম, তাহলে টু মাইনাস এই পুরো পার্টটা থাকছে ইকুয়ালস টু জিরো, এই যেখানে টু জে প্লাস ওয়ানের হোল স্কয়ার হয়ে যাবে একটা ইকুয়ালস টু জিরো। তাহলে আইদার ই টু দি পাওয়ার মাইনাস বিএসসি জে প্লাস ওয়ান বাই কেটি ইকুয়ালস টু জিরো। এটা জিরো মানে কি? এটা জিরো মানে জে টেন্স টু ইনফিনিটি, তাহলে জে টেন্স টু ইনফিনিটিতে তোমার পি যেটা তো মিনিমাম হয়ে যায়, জিরো হয়ে যায়, তাহলে এই ভ্যালুটা অবশ্যই জে এর ম্যাক্সিমাম ভ্যালু, মানে তোমার হচ্ছে পি জে বা আই জের ম্যাক্সিমাম ভ্যালু করসপন্ড করছে না, তাহলে এটা হবে না। অথবা এই বাকি পার্টটা জিরো, তাহলে বাকি পার্টটা জিরো যদি হয় তাহলে যেখান থেকে জে এর যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে দ্য ভ্যালু অফ জে অ্যাট হুইচ পি জে বা আই জে ম্যাক্সিমাম, তাহলে সেই জে এর ভ্যালুটাকে আমি নাম দিচ্ছি জে ম্যাক্স। তাহলে এই যে এটা, তাহলে সেখান থেকে জে ম্যাক্সটা আসে হচ্ছে রুট ওভার কেটি বাই টু বিএসসি মাইনাস হাফ, রুট ওভার কেটি বাই টু বিএসসি মাইনাস হাফ, এইটা আসে। এবার কথাটা হচ্ছে এখানে তো আমি 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 এই যে আমি যে এখানে ডেরিভেটিভটা করলাম, আমি এই স্লোপটা মানে এই ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়ার জন্য ডেরিভেটিভটা করলাম, এটা আমি করলাম, কিন্তু এটা করা যায়টা কখন? যখন এই পিজে বা আইজে মানে ওয়াইটা এক্স এর একটা কন্টিনিউয়াস ফাংশন হয়, তখনই আমরা এটা করতে পারি। কিন্তু এখানে তো আমি বারবারই আগের বারও যে কথাটা বলার চেষ্টা করছিলাম, বাট আমি বেশি ডিটেলে গেলাম না, এখানেও সেটা আবার এখানে কিছুটা বলছি। কিন্তু এখানে এই পি জে বা আই জে এটা তো জের একটা কন্টিনিউয়াস ফাংশন না, এখানে তো এনার্জি লেভেলগুলো ডিসক্রিট, জের একটা ডিসক্রিট ভ্যালু আছে, মানে জের ভ্যালু কখনোই 1.1 বা 1.2 1.3 না, জের ভ্যালু 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, এরকম ডিসক্রিট ভ্যালু আছে, এবং প্রত্যেকটা ডিসক্রিট ভ্যালুতে পিজে বা আইজের একটা করে ভ্যালু আছে। এবার সেটাকে আমরা হয়তো অ্যাড করে দিচ্ছি, করে একটা রেখা মানে একটা কার্ভ পাওয়ার চেষ্টা করছি, কিন্তু কথাটা হচ্ছে জে এর একটা ডিসক্রিট ভ্যালু আছে, সেই ডিসক্রিট ভ্যালুর জন্য পিজে বা আইজে আলাদা আলাদা করে ভ্যালু আছে। তার মানে জে ইজ নট দ্য কন্টিনিউয়াস ফাংশন অফ আইজে আর পিজে। তাহলে যদি কন্টিনিউয়াস ফাংশন না হয় তাহলে আমি ডেরিভেটিভটা করতে পারি না, তার মানে এটা কিন্তু মোটামুটি গায়ের জোরে করা হয়েছে, মানে রিগোরাসলি এটাকে করা হয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি অতটা করা যায় না। তো সেই জন্য এই জে ম্যাক্সের যে ভ্যালুটা আমি পাচ্ছি সেটা যে সবসময় এক্সপেরিমেন্টাল ভ্যালুর সাথে ঠিক হবে সেটা নয়, সেটা দেখা যাবে যে হয়তো ফ্র্যাকশন আসতে পারে, মানে তোমার যত একটা এক্সপেরিমেন্টাল স্পেকটা দেওয়া হয়েছে সেই স্পেকটা থেকে তুমি এই সব ভ্যালু ট্যালুগুলো বসিয়ে জে ম্যাক্সটা পাওয়ার চেষ্টা করছো, দেখা যাচ্ছে যে একটা ফ্র্যাকশন ভ্যালু আসছে, তার কারণ হচ্ছে তুমি জে ম্যাক্সের এক্সপ্রেশনটা যেভাবে বার করেছো, যে ম্যাথামেটিক্যাল পদ্ধতিতে বার করেছো, সেই পদ্ধতিটা এই পার্টিকুলার কেসে প্রযোজ্য অতটাও নয়, কারণ না জে ইজ নট দ্য কন্টিনিউয়াস ফাংশন অফ আইজে বা পিজে, বা পিজে বা আইজে ইজ নট দ্য কন্টিনিউয়াস ফাংশন অফ জে আই। সেই জন্য এই যে এই পদ্ধতিটা সামান্য এরার থাকার জন্য পদ্ধতিটায়, সেই জন্য হয়তো দেখা যেতে পারে যে এক্স্যাক্টলি জের ভ্যালু হয়তো কন্টেন্ট যেটা ডিসক্রিট একটা কনস্ট্যান্ট মানে একটা মানে ইন্টিজার আসা উচিত সেটা আসছে না, তখন যেটা করতে হয় ফ্র্যাকশন যদি আসে তার নিয়ারেস্ট যে ইন্টিজার সেটা নিতে হবে। তাহলে বলছি হিয়ার উই হ্যাভ অ্যাজিউম দ্যাট আইজে ইজ এ কন্টিনিউয়াস ফাংশন অফ জে, বাট দিস ইজ নট ট্রু, হেন্স ভ্যালু অফ জে ম্যাক্স মে অ্যাপিয়ার অ্যাজ এ ফ্র্যাকশন, উই হ্যাভ টু টেক দ্য নিয়ারেস্ট ইন্টিজার ভ্যালু ফর দ্য কারেক্ট জে ম্যাক্স। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপরে তারপরে যেটা বলেছিলাম ওই আগের দিনও মনে হয় এটা দেখানোই হয়েছিল, যে নাকি জানি না এটা দেখানো হয়েছিল কিনা, এই যে এই মানে যদি ওই আইসোটোপিক মাসটাকে যদি অ্যাজ এ ফাংশন অফ জে প্লট করা হয় বা জে, তাহলে তার জে ম্যাক্স কি করে চেঞ্জ হয়, কি ব্যাপার। তাহলে বলছে ধরো এরকম একটা C12O16 আছে আর C14O16 আছে, তাহলে এটার ক্ষেত্রে কি দেখা যাবে, এটার ক্ষেত্রে
ওই তোমার অবশ্যই C12O16 এর রিডিউস মাস সেটা কম হবে দেন C14O16। তাহলে রিডিউস মাস যদি কম হয়, যেহেতু বি এর সাথে রিডিউস মাসের মানে তোমার হচ্ছে সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে তোমার সেক্ষেত্রে ওই বিটা গ্রেটার দেন বি স্টার হয়ে যাবে, মানে মিউ যদি লেস দেন মিউ স্টার হয় তাহলে বিটা গ্রেটার দেন বি স্টার হয়ে যাবে। আবার বি এর সাথে যেহেতু তোমার জে ম্যাক্স এর আবার ব্যস্তানুপাতিক সম্পর্ক, দেখো জে ম্যাক্স প্রপোর্শনাল টু 1/b, তাহলে মানে √1/√বি বা মানে এরকম একটা ব্যাপার দেখতেই পাচ্ছ আর কি। তাহলে সেক্ষেত্রে জে ম্যাক্সটা লেস দেন জে ম্যাক্স স্টার হয়ে যাবে। তাহলে এবার যদি আমি ওই আই জে ভার্সেস জে প্লট করি ফর দুটো আলাদা আলাদা আইসোটোপ, তাহলে কিভাবে হবে, ওই মিউ স্টার যেটা তার জন্য কি বলেছে, তার জন্য অবশ্যই আমার ইন্টেন্সিটিটা এরকম বেশি হবে। ইন্টেন্সিটি বেশি কেন হবে, তার কারণ হচ্ছে এই ইন্টেন্সিটি মানে মানে ইন্টেন্সিটি যেটা, হ্যাঁ, এই যে ইন্টেন্সিটি যেটা সেটা এর সাথে প্রপোর্শনাল আমার তোমার হচ্ছে এই মানে e⁻−2j+1 ইন্টু e⁻−BHC/j × j+1/kBT এইটা আছে। তাহলে এবার এইখানে কার বেশি হচ্ছে জানো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে মিউ স্টার গ্রেটার দ্যান মিউ, এটা হচ্ছে তার মানে এখানে, হ্যাঁ এটা ঠিক আছে, মিউ স্টার গ্রেটার দ্যান মিউ, তার মানে ওই মানে বি এর ভ্যালুটা কম। তাহলে হ্যাঁ দেখো কিভাবে এটা হচ্ছে, এটা পরিষ্কার হলো, ঠিক আছে। আচ্ছা মিউ স্টার গ্রেটার দ্যান মিউ, তার মানে বি এর ভ্যালুটা কম। তাহলে বি এর ভ্যালুটা কম, আমি এখানে এটা লিখি, হ্যাঁ আবার লিখতে গেলেই আটকে যাবে এই ভয়ে আমার, বাজে। যা কি হবে যে এই যে আই যে সেটা কত, সেটা হচ্ছে মানে সেটা ধরো আমি এখানে মোটামুটি দিচ্ছি কারণ এটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, 2j ইন্টু e⁻−BHCj+1/kT এইটা। আচ্ছা তাহলে এবার এইখানে যদি আমার মিউ স্টার গ্রেটার দ্যান মিউ, তার মানে বি স্টার লেস দ্যান বি, এটা হচ্ছে, তাহলে এখানে তো একটা মাইনাস আছে, তাহলে যার বিটা কম তার আই যেটা বেশি, কারণ এখানে একটা মাইনাস আছে। তাহলে যার বিটা কম তার আই যেটা বেশি, সেই জন্য কার বিটা কম, C14O16 এর বি কম, তাহলে সেই জন্য তার আই যেটা বেশি, আর মানে ইন্টেন্সিটি তার এই প্লটটা ওপর দিয়ে যাবে আর অন্যটার কম হবে। এবার হোয়াট অ্যাবাউট জে ম্যাক্স, জে ম্যাক্স হচ্ছে তাদের করসপন্ডিং ম্যাক্সিমাগুলো। জে ম্যাক্স আবার কিন্তু সেম রিলেশন দিচ্ছে যে যার তোমার হচ্ছে কি ইন্টেন্সিটি যত বেশি তার জে ম্যাক্স তত বেশি, কারণ তার বি তত কম, মানে যার বি যত কম তার জে ম্যাক্স তত বেশি এইটা। তাহলে বি স্টারটা যেহেতু কম তার করসপন্ডিং যে জে ম্যাক্স সেটা হচ্ছে বেশি, তাহলে এইটা বোঝা গেল, ঠিক আছে। তাহলে এইরকম প্লট হবে, এটা আগের দিনও মনে হয় বলেছিল, তখন এই জে ম্যাক্স এর ব্যাপারটা ছিল না, এখন এই জে ম্যাক্স এর ব্যাপারটা এসে গেছে, ঠিক আছে। তাহলে এইরকম হবে, ঠিক আছে, এই অবধি ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা এইবার এইখানে আর একটা জিনিস একটুখানি বলবো, জানি না কতটা বলতে পারবো, বাট আমি একটু চেষ্টা করছি, যদি আটকে যায় একটুখানি এ করবো। আচ্ছা সেটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন। স্যার মাইক্রোওয়েভ ওভেন আগের দিন বলেছে, আমি তো দেখলাম বলেনি, মাইক্রোওয়েভ ওভেন তো এখানে কোথাও লেখা ছিল না। তাহলে দ্য প্রিন্সিপাল অফ, তোমরা আছো তো, আমি তো বক 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 করে যাচ্ছি, হ্যাঁ আছো তো, হঠাৎ করে মনে হলো, আমি ফোনটাও নিয়ে বসিনি। আচ্ছা মাইক্রোওয়েভ ওভেন, এইটা ঠিক আছে। আচ্ছা এটা কি, মাইক্রোওয়েভ ওভেনে কি হয়, দেখো মাইক্রোওয়েভ ওভেনে তুমি যে খাবার দিচ্ছ সেটা কি করে গরম হচ্ছে, তুমি মাইক্রোওয়েভ ওভেনে যে খাবার দিচ্ছ যে তুমি লাইট পাঠাচ্ছ, তাহলে লাইট পাঠাচ্ছি, আমরা কি লাইট পাঠাচ্ছি, আমরা লাইট পাঠাচ্ছি ইন দ্য রেঞ্জ অফ মাইক্রোওয়েভ রিজিয়ন। তাহলে পার্টিকুলার কেসে আমরা কি করছি, তাহলে প্রথম যেটা করছি হিটিং
the food by using, আমি ওইদিকে যাচ্ছি না, হ্যাঁ গেলেই এটা আটকে যাচ্ছে কেন আমি জানি না, বাই ইউজিং লাইট অফ মাইক্রোওয়েভ রিজিয়ন, বাই ইউজিং অফ মাইক্রোওয়েভ রিজিয়ন, এটা করছি, ঠিক আছে ওটা হলো। আচ্ছা তারপরে কি করছি, তাহলে লাইট পাঠালাম, লাইট পাঠানোর পর ওটা হিট করছি, হিট করাতে কি হচ্ছে, ওই যে খাবারের মধ্যে যে জলীয় তোমার জিনিসগুলো আছে, জল তো থাকেই, মানে দেয়ার ইজ অলওয়েজ ওয়াটার ইন দ্য ফুড, তার মানে the watery thing in the food will be excited by absorbing the light, মানে ওয়াটারি থিং বা জল, মানে জল তো থাকেই জলের খাবারের মধ্যে, সেটা উইল বি এক্সাইটেড বাই অ্যাবজর্বিং দ্যাট মাইক্রোওয়েভ লাইট, এক্সাইটেড হচ্ছে। আচ্ছা এবার এক্সাইটেড হচ্ছে, এক্সাইটেড হওয়ার পর কি করছে, তারা ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে গ্রাউন্ডস, মানে এক্সাইটেড হচ্ছে হয়ে এবার আস্তে আস্তে গ্রাউন্ড স্টেনে নেমে আসতে চাইছে, কারণ সবসময় যে কোনো, মানে যে কোনো জিনিসেরই বেসিক টেন্ডেন্সি হচ্ছে এক্সাইটেড হয়ে আবার স্টেবল পজিশনে চলে আসা, তাহলে এবার তারা মানে ডিঅ্যাক্টিভেট হচ্ছে গ্রাউন্ড স্টেটে, যখন তারা নেমে আসতে চাইছে মানে ডিঅ্যাক্টিভেট হতে চাইছে তখন এনার্জি ছাড়ছে, ওই যে এনার্জি অ্যাজ এ ফর্ম অফ হিট যেটা ছাড়ছে সেটাই খাবারটাকে গরম করছে, ঠিক আছে। তাহলে দেন নেক্সট যেটা কি হচ্ছে, দে আর গেটিং deactivated by emitting energy as a form of heat which is মানে which is মানে বেসিক্যালি which is মানে by as a form of heat, and সেই হিটটাই মানে যেটা আর কি খাবারকে গরম করছে, সেটা কি বলবো, which is heating the food, মানে হিট কমা হুইচ ইজ হিটিং দ্য ফুড, মানে যেটাই খাবারটাকে গরম করছে, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু মাইক্রোওয়েভ রিজিয়নটা, মাইক্রোওয়েভটা কাজ করছে, মানে তুমি যদি দেখো, তুমি যদি মানে যে কারণে তুমি যদি একটা সিঙ্গারা দাও, একটা সিঙ্গারাকে যদি তুমি দেখবে, আমি সবসময় দেখবে একটা সিঙ্গারাকে যদি মাইক্রোওভেনে গরম করো, তাহলে দেখবে যে ভেতরেরটা বা চপ যদি একটা গরম করো, একটা ডিমের চপ বা কিছু, ভেতরের জিনিসটা খুব ভীষণ বেশি গরম হয়ে যায়, সিঙ্গারার ক্ষেত্রে সব থেকে ভালো বোঝা যায়, যদি তুমি মাইক্রোওভেনে একটা সিঙ্গারাকে গরম করো, জন্য বলে যে মাইক্রোওভেনে সিঙ্গারা সব গরম করলে ভালো হয় না, কারণ কেন হয়, কারণ ভেতরের আলুটা বড্ড বেশি গরম হয়ে যায়, কিন্তু বাইরের ওই শক্ত জায়গাটা গরম হয় না। এবার যখন তুমি সিঙ্গারাটাকে ভেঙে খেতে যাচ্ছ, খেতে পারছো না, মানে জিভ পুড়ে যাচ্ছে, ভেতরেরটা এত গরম হয়ে গেছে, তার কারণ কি, কারণ ভেতরের আলুতেই তো ওই জলীয় পদার্থগুলো বা জলটা থাকে, সেই জন্য ওটা খুব ইজিলি মাইক্রোওয়েভ অ্যাক্টিভ, মানে মাইক্রোওয়েভ রিজিয়নের আলোকে ইজিলি অ্যাবজর্ব করে নিচ্ছে, নিয়ে ওটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে এবং যথেষ্ট বেশি গরম হচ্ছে, তুমি এমনভাবে টাইম সেট করেছো, তুমি চাইছো যে ভেতরেরটাও গরম হোক বাইরেরটাও গরম হোক, কিন্তু বাইরেরটা কচুপোড়া কিছুই করেনি, পুরো ভেতরেরটাই গরম হয়েছে, করে ভেতরেরটা অতিরিক্ত গরম হয়ে গেছে, বাইরেরটা ঠান্ডা থেকে গেছে, ওই ভীষণ ঝামেলা হয় ওরকম আর কি। কিন্তু ওটা যদি তুমি নর্মাল কড়াইতে তেলে ভাজো, তেলে ভেজে গরম করো, তাহলে আবার উল্টোটা হবে, তাহলে আবার বাইরেরটা ইজিলি হিটটাকে নিয়ে নেবে, বাইরেরটা গরম হবে, ভেতরেরটা কিছুই হবে না, সেটা আবার যথেষ্ট টাইম দিয়ে 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 ধীরে ধীরে করতে হবে। আর যদি মাইক্রোওভেনে করতে চাও, বাইরেরটাও হবে যথেষ্ট টাইম দিলে, কিন্তু তার সাথে সাথে ভেতরেরটাও সেই অনুপাতে হয়ে যাবে, মানে বিশাল বড্ড ঝামেলা হয়ে যায় আর এরকম আর।
সেই জন্য দেখা যায় যে, এবং সেই জন্য মানে তোমার দেখা যায় যে তুমি যদি মানে নর্মাল রান্না করো, মানে নর্মাল হাঁড়ি কড়াইতে রান্না করো আর মাইক্রো ওভেনে রান্না করো, মাইক্রো ওভেনে রান্নার কুকিং টাইমটা ড্রাস্টিক্যালি রিডিউস করে যায়। তার কারণ হচ্ছে রান্নায় মানে সেখানে তো তোমার জল থাকবেই, এবং সেই জন্য এটার ক্ষেত্রে খুব ইজিলি মাইক্রোওয়েভ রিজিয়নে যখন লাইট পাঠানো হচ্ছে, সেই লাইটটা মানে অ্যাবজর্ব হচ্ছে, করে তারা এক্সাইটেড হচ্ছে এবং তাড়াতাড়ি করে মানে নেমে আসতে চাইছে, করে হচ্ছে সেটা হিট হিট হচ্ছে এবং খুব তাড়াতাড়ি পুরো প্রসেসটা হয়। whereas তুমি যদি নর্মাল রান্না করো, সেইখানে তো জিনিসটা ধীরে ধীরে গরম হবে, তারপরে বাকি জিনিসগুলো হবে। সেই জন্য মাইক্রোওভেনের ক্ষেত্রে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, মানে ড্রাস্টিক্যালি রিডিউস করে মাইক্রোওভেনের রান্নাটা, মানে রান্নার টাইমটা। কিন্তু আবার দেখা যায় যে তুমি যদি কোনো বড় মলিকুল, মানে বড় মানে 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 বেসিক্যালি তুমি এমন খাবার নিয়েছো যেখানে হচ্ছে গিয়ে যে মলিকুলটা, যার যে আর কি মলিকুলার যে ব্যাপারটা, সেটা হচ্ছে কোনো বড় পোলার মলিকুল আছে, মানে কোনো লার্জ পোলার মলিকুল যদি হয়, সেক্ষেত্রে লার্জ মলিকুলের যেহেতু এই রোটেশনেই একটা মানে একটা রিজিডনেস থাকবে, মানে রোটেশনই করতে চাইবে না, সেক্ষেত্রে আবার সেটা ভালো গরম হবে না, সেটা আবার মাইক্রোওভেনে ভালো কাজ করবে না। সেই জন্য যদি কোনো স্মল বাট পোলার মলিকুল যদি থাকে খাবারে, যেমন জল বা জল টাইপের কিছু জিনিস যদি থাকে স্মল বাট পোলার, সেইটা মাইক্রোওভেনে অনেক বেশি ভালো কাজ করবে, কারণ যেহেতু সেগুলো ইজিলি রোটেট করতে পারে, সেই জন্য মাইক্রোওয়েভ অ্যাক্টিভটাও ইজিলি হবে এবং সেক্ষেত্রে খুব ভালো হবে। তাহলে লার্জ মলিকুল যদি হয়, তাহলে এই কথাগুলো জাস্ট লিখে দিচ্ছি। তাহলে সরি, তাহলে ফর লার্জ but polar molecule does not rotate easily, so this will not be active in presence of microwave light, এটা but in presence of microwave light, but for small but polar molecule, এটা আর কি, বাট এটা আর মুছে যাবে না, যাই হোক এখানে ওই হাতে হয়ে যাচ্ছে, বাট ওই স্মল বাট পোলার molecule will be appropriate for microwave activity মাইক্রোওয়েভ অ্যাক্টিভিটি আর কি, এইটা ঠিক আছে। তাহলে এই ব্যাপারগুলো হয়, তো এইটা একটা, তাহলে এইভাবে মাইক্রোওয়েভের যে মানে প্রিন্সিপালটা কিন্তু এইভাবে কাজ করে, মাইক্রোওয়েভ ওভেনের প্রিন্সিপালটা। তাহলে কি বললাম, তাহলে মেনলি হচ্ছে ওই যে মানে এইগুলো, এই পরের দুটো পয়েন্ট বলে দিলাম জাস্ট ফর দ্য আর কি ইয়ের জন্য, মানে জাস্ট ফর দ্য মানে নলেজের জন্য যে এরকম ব্যাপারটা হয়। কিন্তু এই প্রিন্সিপাল কিন্তু এই তিনটে, যে প্রথমে আমরা মাইক্রোওয়েভ লাইট পাঠিয়ে ওটাকে হিট করি, তাহলে যখন হিট করা হয় তখন খাবারের মধ্যে যে ওয়াটারি থিং যেগুলো থাকে, মেনলি ধরো এখানে ওয়াটারি থিং, বা তুমি এখানে ডিরেক্টলি জল বলতে পারো, কারণ জল তো থাকেই, যে জল থাকে সেইটা ইজিলি এক্সাইটেড হয় বাই অ্যাবজর্বিং দ্য মাইক্রোওয়েভ লাইট, এবং তারপরে তারা গ্রাউন্ড স্টেটে ফিরে আসতে চায়, মানে ডিঅ্যাক্টিভেট হতে চায় বাই এমিটিং হিট, মানে এমিটিং এনার্জি অ্যাজ এ ফর্ম অফ হিট, যে হিটটাই কিন্তু খাবারকে গরম করে, ঠিক আছে। সেই জন্য সবসময় জল টাইপের জিনিস দিলে মাইক্রোওভেন বেশি ভালো কাজ করে, মানে জলীয় টাইপের খুব শক্ত খুব শুকনো জিনিস দিলে কিন্তু মাইক্রোওভেন ওটা প্রপারলি গরম হয় না, মানে অনেকক্ষণ চালাতে থাকলে তো একটা সময় গরম হবেই, কিন্তু সেটা যথেষ্ট ভালো গরম হয় না, খুব আনইভেনলি গরম হয় এবং সেটা ভালো কাজ করে না, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার।
তাহলে এই হচ্ছে ইটস অল অ্যাবাউট দ্য তোমার হচ্ছে স্পেকট্রোস্কোপি, রোটেশনাল স্পেকট্রোস্কোপি। এবার নেক্সট দিন যেটা বলবো সেটা হচ্ছে ভাইব্রেশনাল বা আইআর স্পেকট্রোস্কোপি। ঠিক আছে, বুঝতে পেরেছো তো?